হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আহ, আমরা এই ভিডিওর সেকেন্ড পার্টে আছি। সেকেন্ড পার্টে আমরা হচ্ছে হাজারি স্যারের বই থেকে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের সমস্ত মেইন বইয়ের এমসিকিউ গুলো সমাধান করব। সো আমাদের যে ম্যারাথন ক্লাসটা আছে, ম্যারাথন ক্লাসের সেকেন্ড পার্টে তোমাদেরকে স্বাগতম। সেকেন্ড পার্টে আমরা এই সমস্ত এমসিকিউ গুলো সমাধান করব এন্ড তোমরা শেষ পর্যন্ত প্রত্যেকটা বেসিক সহকারে ধুপধাপ করে দেখতে থাকো। সো চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, আমাদের এই পার্টে মেইন যেই পয়েন্টগুলো আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। বলছে ১ নাম্বার এমসিকিউতে বলছে যে এস ব্লক মৌল সংখ্যা কত। সো আমরা জানি এস ব্লক মৌল সংখ্যার ক্ষেত্রে এসপিডিএফ এটার একটা সংখ্যা মুখস্থ করতে হয় ১৪, ৩৬, ঠিক আছে? তারপর হচ্ছে ৪১ আর এখানে হচ্ছে ২৭, টোটাল মিলে ১১৮টা। সো এই ১১৮টা মৌলের ভিতরে এস ব্লক ১৪টা, পি ব্লক ৩৬টা, ডি ব্লক ৪১টা আর এফ ব্লক ২৭টা। সো এস ব্লক মৌল সংখ্যা কত? ১৪টা, পি ব্লক মৌল সংখ্যা কত? ৩৬টা, তারপর হচ্ছে ডি ব্লক মৌল সংখ্যা কত? ৪১টা এন্ড দেন আমাদের এফ ব্লক হচ্ছে ২৭টা। সো তিনটা এমসিকিউ আমাদের কভার হয়ে গেছে। এরপরে বলছে দেখো, কোন মৌলের পরমাণুর যোজ্যতা স্তরে যদি NH2 এবং NP5 ইলেকট্রন বিন্যাস থাকে, NH2 NP5, তাহলে ওই মৌলের অবস্থান পর্যায় সারণীর কোন গ্রুপে হবে? সো দেখো, সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে গেছে। সো আমরা জানি এইটা হচ্ছে এস ব্লক, মাঝখানে এটা হচ্ছে ডি ব্লক আর এই অংশটা পি ব্লক। যদি পি ব্লক হয় তাহলে পি ব্লক হলে আমাদের যেটা হয় যে 12 সাথে পি অরবিটালের ইলেকট্রন নাম্বারটা আমাদের যোগ করতে হয়। 12 কেন? এখানে 2 আর মাঝখানে 10 আর পি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে সেটা যোগ করলে আমরা পেয়ে যাই হচ্ছে কত নম্বর গ্রুপ। সো 12 সাথে পি অরবিটালের 5টা যদি আমরা যোগ করি তাহলে এখানে 17 নাম্বার আসে, অর্থাৎ গ্রুপ 17 আসে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখান থেকে আমরা পেয়ে যাই হচ্ছে গ্রুপ 17, অর্থাৎ গ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। এবার বলছে দেখো, ইট্রিয়াম 39, ইট্রিয়াম 39, এইটা পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? ইট্রিয়াম খুব প্রয়োজনীয় একটা মৌল। এই মৌলটা সম্পর্কে আমাদের জানতে হয়, ঠিক আছে? কেন জানতে হয়? কারণ আমরা জানি যে স্ক্যান্ডিয়াম এমন একটি মৌল, স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 21। স্ক্যান্ডিয়ামের কত? 21। স্ক্যান্ডিয়াম এমন একটি মৌল যে হচ্ছে ডি ব্লক হলেও অবস্থানান্তর না, আর ঠিক ইট্রিয়াম হচ্ছে স্ক্যান্ডিয়ামের নিচে অবস্থিত। সো স্ক্যান্ডিয়ামের নিচে অবস্থিত হলে এইটা কিন্তু পর্যায় 3 কিন্তু গ্রুপ 2 তে অবস্থিত। পর্যায় 3 না, পর্যায় 4 কিন্তু গ্রুপ 2 তে অবস্থিত। পর্যায় 4 5, পর্যায় 5 কেন? কারণ 39 কে তুমি যদি ডিভাইড করলে দেখবা যে 5s1 আসে, ঠিক আছে? সো পর্যায় 5 এবং গ্রুপ কত নাম্বার? গ্রুপ 3 নম্বরে অবস্থিত। সো আমাদের এখানে যদি আমরা ব্যাখ্যা দেখি তাহলে 5 নম্বরে আসবে কত? এই যে এই জায়গা থেকে আসবে হচ্ছে ইট্রিয়ামের জন্য পর্যায় 5 এবং গ্রুপ 3, ঠিক আছে? সো এই যে পর্যায় 5 গ্রুপ 3 এটা ইট্রিয়ামের জন্য একটু স্পেসিফিক ভাবে মুখস্থ করবা। ইলেকট্রন বিন্যাস করেও তুমি দেখতে পারো, বাট দেখতে যে একটু ঝামেলা হবে। তুমি জানো যে প্রথম পর্যায়ে শুধু হাইড্রোজেন হিলিয়াম থাকে, হাইড্রোজেন লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম। সো এই পর্যন্ত প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে। পটাশিয়ামের পর রুবিডিয়াম যখন আসে তখন কিন্তু এর পাশে হচ্ছে ইট্রিয়াম আছে, ঠিক আছে? রুবিডিয়ামের পাশে ইট্রিয়াম আছে। দ্যাটস ওয়াই হচ্ছে এটা কিন্তু পর্যায়ে 5 এ যাবে। এরপরে পরবর্তী এমসিকিউটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, বলছে যে কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? এখানে যে কয়টা ইলেকট্রন বিন্যাস আছে কোনটা সঠিক? তো দেখো, জিঙ্ক 2+ এর ক্ষেত্রে আর্গনের 18টা ইলেকট্রন এবং 3d তে 10টা ইলেকট্রন, তাহলে 18 আর 10 28। আর যেহেতু জিঙ্ক 2+, অর্থাৎ তোমার হচ্ছে 4s এ ইলেকট্রন সংখ্যা কত? 0। তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক। তাহলে প্রথম যেটা আছে এটাই আমাদের সঠিক, আমরা এটাই বলতে পারি যে সঠিক ইলেকট্রন বিন্যাস। সো আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো জানতে হবে, যেমন হচ্ছে আমরা জিঙ্কেরটা জানবো, কপারেরটা জানবো, ক্রোমিয়ামেরটা জানবো, নিকেল, আয়রন, তোমার হচ্ছে এইগুলা সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। এরপরে বলছে দেখো, পর্যায় সারণীর কোন শ্রেণীর মৌলকে চালকোজেন বলে? গ্রুপ 16 এর যে সমস্ত মৌলগুলো আছে এগুলোকে আমরা চালকোজেন বলি। এখন গ্রুপ 16 এ আমাদের কি কি আছে বলতো? আমাদের অক্সিজেন, সালফার, সেলেরিয়াম, টেলুরিয়াম এগুলো আছে। সো অক্সিজেন, তার নিচে সালফার, তারপর সেলেরিয়াম, টেলুরিয়াম, এগুলো হচ্ছে কিন্তু আমাদের গ্রুপ 16। গ্রুপ 16 এই সমস্ত মৌলগুলোকে আমরা বলি হচ্ছে চালকোজেন। এবার বলছে পি ব্লকের প্রথম মৌল কোনটা? পি ব্লকের প্রথম মৌল ভালো করে বুঝবা। তার মানে পি ব্লক আমাদের শুরু হচ্ছে পর্যায় 2 থেকে, তাই না? পি ব্লক আমাদের শুরু হচ্ছে পর্যায় 2 থেকে। অনেকে চিন্তা করে হিলিয়াম হচ্ছে পি ব্লকের ভিতরে, রং অ্যান্সার। হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস, এজন্য 18 নম্বরে বসছে, বাট হিলিয়ামের 1s2 না, 2 হলে দেখো এটা এস ব্লকে থাকে। হিলিয়াম কিন্তু এস ব্লক। সো বোরন দিয়ে আমাদের শুরু হয় পি ব্লক মৌল, ঠিক আছে? বোরনের ইলেকট্রন বিন্যাস দেখো, পাস করলে হয় 1s2, 2s2,
2p1 2p1 2p থেকে আমাদের p শুরু এবং সেই জায়গার প্রথম মৌল হচ্ছে দেখো বোরন, কারণ হচ্ছে একটা ইলেকট্রন প্রথম p তে প্রবেশ করতেছে, অর্থাৎ আমাদের এখানে p ব্লকের প্রথম মৌল হচ্ছে বোরন। এবার বলছে s ব্লকের মৌল কোনটা, দেখো অ্যালুমিনিয়াম কিন্তু 13টা ইলেকট্রন, সো s ব্লকে না, d ব্লকে চলে যাচ্ছে। পটাশিয়াম 19টা, এইটা দেখো হচ্ছে আমাদের তোমার কি বলতো s ব্লক মৌল, কারণ পটাশিয়াম 19টা যখন তুমি ইলেকট্রন বিন্যাস করবা তখন হচ্ছে কি আসবে বলতো 1s2 2s2 2p6, তারপরে 3s1 না 3s2 3p6 এই পর্যন্ত আসলো 18টা, 4s1 আসবে। সো 4s1 আসলে এটা কিন্তু পটাশিয়াম আমাদের কোন ব্লকে যাবে, আমাদের হচ্ছে s ব্লকে আসবে, কারণ লাস্ট ইলেকট্রন s অরবিটালে প্রবেশ করে। এরপরে বলছে ডি ব্লক মৌলের প্রথম মৌল কোনটা, সেম ভাবে আমরা যেমন হচ্ছে পি ব্লক মৌলের প্রথম মৌল বোরন পাইছি, আমাদের সেম ভাবে তোমার হচ্ছে ডি ব্লক মৌলের প্রথম মৌল খুঁজতে হবে। অর্থাৎ আমরা যদি ব্লক আকারে চিন্তা করি, এটা এস ব্লক, এই জায়গাতে আমাদের ডি ব্লক আছে আর এই জায়গাতে আমাদের পি ব্লক আছে। সো পি ব্লকের প্রথম মৌল এখানে বোরন ছিল, ডি ব্লকের প্রথম মৌল এখানে হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়াম থাকবে, স্ক্যান্ডিয়াম হচ্ছে আমাদের ডি ব্লকের প্রথম মৌল, ঠিক আছে। সো ডি ব্লকের প্রথম মৌল কি স্ক্যান্ডিয়াম। এবার বলছে কোনগুলা অধাতু, ঠিক আছে, মাথায় রাখতে হবে কোনগুলো অধাতু। সো অধাতুর ক্ষেত্রে আমাদের একটু জাস্ট এই জায়গা থেকে মনে রাখতে হবে যে সিলিকন, তারপর হচ্ছে জার্মেনিয়াম, তারপর হচ্ছে আর্সেনিক, এগুলো সব হচ্ছে আমাদের অধাতু হিসেবে কাজ করে। সো সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক এগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে অধাতু না অপধাতু। সিলিকন হচ্ছে অপধাতু না, ধাতু অধাতু উভয়ের মতো কাজ করে। জার্মেনিয়াম, আর্সেনিক এগুলো হচ্ছে ধাতু অধাতু উভয়ের মতো কাজ করে। সো এই জায়গাতে একটু ছোটখাটো কারেকশন আছে। এবার বলছে কোনটি মৃৎক্ষার ধাতু, ক্ষার এবং মৃৎক্ষার। সো গ্রুপ 1 নম্বরকে আমরা ক্ষার বলি, 2 নম্বরকে মৃৎক্ষার বলি। সো যেই গ্রুপে আমরা হচ্ছে 2 নাম্বার পাবো সেটা হচ্ছে মৃৎক্ষার। সো সিম্পলি চিন্তা করে দেখো, স্ক্যান্ডিয়াম তো আমাদের ডি ব্লকের ভিতরে, তাহলে হচ্ছে না। সিলিকন আমাদের হচ্ছে পি ব্লকের ভিতরে, এটা হচ্ছে না। তাহলে স্ট্রোনসিয়াম এবং সিজিয়াম এই দুইটার ভিতরে একটা হচ্ছে মৃৎক্ষার হবে। এখন মজার ব্যাপার হচ্ছে সিজিয়াম কিন্তু আমাদের হচ্ছে গ্রুপ 1 এর ভিতরে আছে, কারণ কি হাইড্রোজেন, হাইড্রোজেনের পর হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, লাস্টে কিন্তু আমাদের সিজিয়াম। তো সিজিয়াম কিন্তু আমাদের হচ্ছে 1 নম্বর গ্রুপের ভিতরে। তারপরে আমাদের উত্তর আসতেছে হচ্ছে স্ট্রোনসিয়াম। স্ট্রোনসিয়াম কি, স্ট্রোনসিয়াম হচ্ছে আমাদের মৃৎক্ষার ধাতু এবং এটা হচ্ছে গ্রুপ 2 তে পড়বে। এছাড়া তুমি এটা কিন্তু মুখস্থও রাখতে পারো। মুখস্থ কিভাবে রাখবা, গ্রুপ 2 এ যে সমস্ত মৌলগুলো আছে তোমার যদি মনে থাকে, যেমন দেখো আমরা যদি গ্রুপ 2 এর মৌলগুলো একটু লিখি, যেমন আমাদের হচ্ছে বেরিলিয়াম আছে, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম আছে, তারপরে ক্যালসিয়াম আছে, তারপর স্ট্রোনসিয়াম আছে। সো স্ট্রোনসিয়াম কিন্তু আমাদের গ্রুপ 2 তে পড়ে। তারপর বেরিয়াম, রেডিয়াম এগুলো হচ্ছে আমাদের গ্রুপ 2 এর মৌল। সো এগুলো দেখো বলে দেয়া যায় যে গ্রুপ 2 তে আমরা হচ্ছে মৃৎক্ষার পাচ্ছি স্ট্রোনসিয়াম। এরপরে বলছে বিরল মৃত্তিকা ধাতু কোন গ্রুপে অবস্থিত, বিরল মৃত্তিকা ধাতু। সো বিরল মৃত্তিকা হচ্ছে আমাদের গ্রুপ 3 তে অবস্থিত। গ্রুপ 3, গ্রুপ 3 মানে কি, ওই যে মাটির ভিতরে পাওয়া যায় কিন্তু বিরল ধাতু। সো গ্রুপ 3 এ আমরা কি পাবো, স্ক্যান্ডিয়াম, তারপর হচ্ছে তোমার ইট্রিয়াম, এগুলো হচ্ছে আমাদের গ্রুপ 3। সো এগুলো বিরল কিন্তু মাটিতে পাওয়া যায়, হ্যাঁ। সো এটা আমাদের মনে রাখতে হবে যে গ্রুপ 3 এর ভিতর বিরল মৃত্তিকা ধাতু পাওয়া যায়। এবার বলছে এ ব্লক মৌল সংখ্যা কত, আমরা জানি এ ব্লক মৌল সংখ্যা কত, 27টা, ঠিক আছে। এবার বলছে পর্যায় সারণীর কোন গ্রুপে তীব্র জারক পাওয়া যায়, এটা হচ্ছে গ্রুপ 17। গ্রুপ 17 এ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হচ্ছে আমাদের তীব্র জারক। এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের তীব্র জারক, সেগুলো আমাদের মনে রাখতে হবে। রাইট, এরপরে আসো তীব্র জারক। এরপরে আসো আমরা যদি পরবর্তীতে দেখি, বলছে নিচের কোন যুগলের 2টি মৌলই অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে, কোন যুগলের 2টি মৌলই অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে। সো আমাদের দেখতে হবে যে এখানে যে যুগল আছে এর ভিতরে কোন মৌল অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে। সো অষ্টক সম্প্রসারণের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সিলিকন, সিলিকন ইলেকট্রন সংখ্যা কত 14, ফসফরাস ইলেকট্রন সংখ্যা কত 15। সো দুইটার ক্ষেত্রে আমাদের ফাঁকা ডি অরবিটাল থাকে, যেহেতু ফাঁকা ডি অরবিটাল থাকে এই দুইটাই কিন্তু অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে। যেমন SiCl4 হয়, PCl5 হয়, এগুলো হওয়ার কারণে হচ্ছে অষ্টকের সম্প্রসারণ। সো সিলিকন এবং ফসফরাস এগুলো হচ্ছে আমাদের অষ্টক সম্প্রসারণ করে, ভালো করে মনে রাখবা। এবার বলছে নিচের কোন যৌগটি আদ্র বিশ্লেষিত হয়, এটা মনে রাখবা SiCl4 এটা আদ্র বিশ্লেষিত হয় এবং ডি ব্লকে তোমার অরবিটাল ফাঁকা থাকার কারণে এটা আদ্র বিশ্লেষিত হবে। ডি ব্লকে অরবিটাল ফাঁকা থাকার কারণে এটা কি হবে, আদ্র বিশ্লেষিত হবে। সো SiCl4 তোমার হচ্ছে আদ্র বিশ্লেষিত হয়। এবার বলছে NS1 যোজ্যতার মৌল পানি সহ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন করে, NS1 এই যোজ্যতার মৌল
পানি সহ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন করে? সো NS1 মানে কি? NS1 মানে হচ্ছে আমাদের গ্রুপ 1 মানে ক্ষার ধাতু। সো ক্ষার ধাতুর সাথে তুমি যদি পানি সহ বিক্রিয়া করো, পানির বিক্রিয়া করাও, তাহলে কি সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, পটাশিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, তাহলে কিন্তু এটা ক্ষার তৈরি হয়। সো NS1 এর বিক্রিয়ায় পানি সহ বিক্রিয়া করলে ক্ষার তৈরি হয়। এবার বলছে দৈত্যাকার অণু গঠন করে কোনটি? অবশ্যই সিলিকন অক্সাইড দৈত্যাকার অণু গঠন করে, কারণ সিলিকনের 4টা হাত খালি থাকে। সো দুইটা হাতে যদি 2টা অক্সিজেন বসে, বাকি হাতগুলোতে কিন্তু আবার সিলিকন বসতে পারে। সো দেখো এই সিলিকনে আবার 2টা অক্সিজেন, এখানে কিন্তু আবার সিলিকন বসতে পারে। সো এইভাবে কিন্তু এখানে দৈত্যাকার অণু গঠন হয়। এবার এর অক্সিজেন এই সাইডে আবার হাত থাকে, সেই হাতে আবার একটা সিলিকন বসলো, এই সিলিকনে আরেকটা হাতে অক্সিজেন থাকলো। সো এই অক্সিজেন এখানে যদি আসে, সিলিকন আসে। সো দেখো এইভাবে কিন্তু আমরা দৈত্যাকার অণু গঠন করে ফেলতে পারতেছি, বুঝছো? এইভাবে কিন্তু আমরা কি দৈত্যাকার অণু গঠন করে ফেলতে পারতেছি। সো এই যে দৈত্যাকার অণু গঠন করতে পারি, এটা কে আসলে? এটা আসলে হচ্ছে আমাদের সিলিকন অক্সাইড। সো এটা তোমরা এইভাবেই আমার মতো প্র্যাকটিস করে করে মনে রাখবা যে কে দৈত্যাকার অণু গঠন করতে পারে, কে কি পারে না পারে। এবার বলছে কোন যৌগটি সম্ভব নয়? দেখো NCl3 সম্ভব, কিন্তু NCl5 সম্ভব নয়। ঠিক আছে, কেন সম্ভব নয়? কারণ নাইট্রোজেনে ফাঁকা ডি অরবিটাল থাকে না। নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করো, নাইট্রোজেন ইলেকট্রন সংখ্যা 7টা। সো 1s2 2s2 2p কত আসবে? 3। সো এখানে আমাদের 2p3, 2 তে তো ডি অরবিটাল থাকে না, তাহলে আমাদের এখানে কোনো ডি অরবিটালের উদ্ভবই নাই। সো ডি অরবিটাল না থাকলে এখানে সম্প্রসারণ কিভাবে হবে? সো NCl3 হবে, NCl5 হবে না। সো এইটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার তার মানে কি বলতো? এর মানে দাঁড়ায় যে NCl3 যদি গঠিত হয়, NCl5 যদি না গঠিত হয়, তাহলে এই যৌগগুলো তৈরি হওয়া কিন্তু সম্ভব। যেমন PCl5 এটা তৈরি হয়, তারপরে ক্যালসিয়াম 3N2 এটা কিন্তু তৈরি হয়। ঠিক আছে, এটা তৈরি হয় কিভাবে? নাইট্রোজেন দেখো 2টা নাইট্রোজেন আছে। সো 2টা নাইট্রোজেন আমাদের 3টা ক্যালসিয়ামের সাথে আছে, অর্থাৎ নাইট্রোজেনের যে 2টা হাত, এই 2টা হাত একটা ক্যালসিয়ামের সাথে ধরে রাখলো, আরেকটা নাইট্রোজেন এই নাইট্রোজেনের সাথে এইভাবে থাকলো। এবার এখানে দেখো ক্যালসিয়ামের সাথে আরো 2টা হাতে থাকলো। এবারটা আরেকটা ক্যালসিয়াম কিভাবে থাকবে? আরেকটা ক্যালসিয়াম এখানে তোমার হচ্ছে আরেকটা, এই যে, আচ্ছা, সো এখানে কোনো না কোনো ভাবে বন্ধন করে থাকে। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি যে এক্স্যাক্টলি কিভাবে থাকে। ক্যালসিয়ামের 2টা হাতে নাইট্রোজেন থাকতে পারে, আরেকটা নাইট্রোজেন থাকতে পারে, ক্যালসিয়াম। এটার স্ট্রাকচারটা আমার দেখা লাগবে, আমি এক্স্যাক্ট জানি না। সো আন্দাজে দেখায় লাভ নাই। সো আমার যেটা মেইন উদ্দেশ্য বলার যে Ca3N2 এটা হয়, আবার Al অ্যালুমিনিয়ামের সাথে নাইট্রোজেন এটা হয়। কেন? অ্যালুমিনিয়ামের দেখো 3টা হাত আর নাইট্রোজেনের 3টা হাত। সো অ্যালুমিনিয়ামের 3টা হাত নাইট্রোজেনের 3টা হাতের সাথে ধরে এখানে কিন্তু অ্যালুমিনিয়াম নাইট্রোজেন এটা কিন্তু গঠন সম্ভব। ঠিক আছে, এরপরে দেখো 21 নম্বর এমসিকিউ বলছে কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লকের মৌল নয়? সো দেখো পি ব্লক মৌল নয় কোনটা? হিলিয়াম গ্যাস। কারণ কি? সিম্পল চিন্তা করো, আমরা নিষ্ক্রিয় গ্যাসের ভিতরে হিলিয়াম, তারপর হচ্ছে নিয়ন, তারপর হচ্ছে আর্গন, তারপরে কি পাই? জেনন, তারপরে ক্রিপ্টন, এগুলা পাই না? এর ভিতরে হিলিয়ামে ইলেকট্রন বিন্যাস করলে 1s2 আসে। সো 1s2 মানে কি? সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করছে, তার মানে এটা কিন্তু s ব্লক। আর এগুলা সব p ব্লক, এগুলা সব কি? p ব্লক। তাহলে নিষ্ক্রিয় গ্যাস বাকি সব p ব্লক, একটা নিষ্ক্রিয় গ্যাস শুধু s ব্লক, সেটাকে হিলিয়াম। ঠিক আছে, মনে থাকবে আশা করি। এরপরে দেখো 22 নম্বর এমসিকিউ বলছে নিচের কোন মৌলটির জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে? সো জারণ সংখ্যা সর্বোচ্চ সবসময় ক্রোমিয়ামের হয়। ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ এই দুইটা জারণ সংখ্যা সর্বোচ্চ মনে রাখবা। যদি ম্যাঙ্গানিজ থাকে তাহলে ম্যাঙ্গানিজ দেখাবা, ম্যাঙ্গানিজ না থাকলে ওখানে মাস্ট ক্রোমিয়াম থাকবে। সো এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে কত? সর্বাধিক। ঠিক আছে, সো এটা মনে রাখবা, এটা মনে রাখবা। এরপরে আসো আমরা পরবর্তী এমসিকিউটাতে বলি, দেখি। এবার বলছে যে বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি সঠিক? সো আমাদের কাছে দেখো ম্যাঙ্গানিজ আছে, তারপর হচ্ছে আয়রন আছে, তারপর হচ্ছে ক্রোমিয়াম আছে। সো আমরা যদি একটু চিন্তা করি, ক্রোমিয়াম, তারপরে ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ 25, আয়রন 26, 3টা মৌল। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 24টা ইলেকট্রন, ম্যাঙ্গানিজের কত? 25টা, আর আয়রনের কত? 26টা। সো ক্রোমিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করো 3d5 আসে, তাই না? 3d5 আসে। ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস করলে 3d5 এবং 4s1। এখন এই ক্রোমিয়ামের 3d5 4s1 এর ভিতরে দেখো আমরা ক্রোমিয়ামে কয়টা ইলেকট্রন ছেড়ে দিছি? 3টা ইলেকট্রন ছেড়ে দিছি। 3টা ইলেকট্রন ছাড়লে এখান থেকে একটা যাবে আর এখান থেকে 2টা যাবে। সো 4s এ 0 হয়ে যায়, আর 3d তে 2টা যদি তুমি কমায় ফেলো তাহলে 3d 3 থাকে, অর্থাৎ d অরবিটালে আমাদের ইলেকট্রন সংখ্যা কত? 3টা। তার মানে ক্রোমিয়ামে আমাদের বেজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? 3টা। আচ্ছা, এবার ম্যাঙ্গানিজে আসো। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আমাদের যেহেতু ইলেকট্রন সংখ্যা 25টা, সো 3d5
25টা হলে 3d5 এবং 4s কি হয় 4s2 হয় কেন কারণ 18 আর 2 20 আর 3d5 25টা হয়ে গেছে এবারটা দেখো ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আমরা কয়টা ইলেকট্রন ছাড়তে পারি দুইটা ইলেকট্রন ছাড়তে পারি যেমন Mn2+ Mn2+ এর ক্ষেত্রে দুইটা যদি ছেড়ে দিই তাহলে 3d তে 5টা ইলেকট্রন থাকে আর 4s এ হয়ে যায় কত 0 সো 3d তে 5টা ইলেকট্রন থাকলে এখানে ইলেকট্রন সংখ্যা কত 5টা এবার আয়রনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত আমাদের 26 তাই না আয়রনের ক্ষেত্রে 26 সো 3d এবং 4s যদি চিন্তা করি 4s2 মানে 20টা গেল আর এখানে থাকে কয়টা 6টা এবার আয়রনের ক্ষেত্রেও 2+ যদি করো 2+ করলে সিম্পলি চিন্তা করো আমাদের 6টা ইলেকট্রন এখন এখানে আমাদের ডিস্ট্রিবিউট করা লাগবে 6টা ইলেকট্রন ডিস্ট্রিবিউট করো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সো বিজোড় ইলেকট্রন কয়টা একটা দুইটা তিনটা চারটা যেহেতু ওভারল্যাপ হয়ে যাচ্ছে সো আমাদের বিজোড় ইলেকট্রন সংখ্যা কত 4 সো এখানে 4 থাকে তাহলে সবচেয়ে বেশি বিজোড় ইলেকট্রন থাকে হচ্ছে ম্যাঙ্গানিজ 2+ এ তার থেকে কম থাকে হচ্ছে আয়রন 2+ এ আর তার থেকেও কম থাকে হচ্ছে ক্রোমিয়াম 3+ এ তাহলে রাইট ক্রোম কোনটা ম্যাঙ্গানিজ 2+ আয়রন হচ্ছে ম্যাঙ্গানিজ 2+, আয়রন 2+, ক্রোমিয়াম 3+। সো আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এই এমসিকিউ সলিউশনটা আমরা ঠিক কোন ওয়েতে কিভাবে করে ফেলছি এবারটা পরবর্তীতে আসো পরবর্তী এমসিকিউ বলছে নিকেল 2+ আয়নে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি নিকেল 2+ আয়নে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা আমাদের বের করতে হবে সো অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন বলতে কি বোঝায় নিকেল 2+ এ দেখো আমাদের নিকেল 2+ এ সো ক্রোমিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি ক্রোমিয়ামের 24 ম্যাঙ্গানিজ 25 আয়রন 26 কোপার 27 নিকেলের ক্ষেত্রে আমাদের টোটাল ইলেকট্রন থাকে হচ্ছে এখানে 28 মানে পারমাণবিক সংখ্যা 28 এইবারটা 28 যদি হয় আমরা আর্গনের ইলেকট্রন বিন্যাস করলাম 3d নিলাম 4s নিলাম সো 4s যদি 2 হয় তাহলে আমাদের হাতে 8টা ইলেকট্রন থাকলো সো 8টা এখানে নিলাম এখন নিকেল 2+ মানে কি দুইটা ইলেকট্রন এখান থেকে চলে যাচ্ছে সো 4s থেকে দুইটা ইলেকট্রন যাচ্ছে তাহলে আমাদের ইলেকট্রন থাকে 3d তে 5টা অরবিটালে 8টা ইলেকট্রন সো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা সো এই তিনটা দেখো জোড় আর দুইটা দেখো বিজোড় তার মানে নিকেল 2+ এ আমাদের অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা মাত্র দুইটা ঠিক আছে সো বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা দুইটা সো আশা করি আমরা এটাও বুঝতে পারছি এবার বলছে দেখো নিচের কোনটি প্যারাম্যাগনেটিক সো প্যারাম্যাগনেটিক হওয়ার শর্ত কি প্যারাম্যাগনেটিক হওয়ার শর্ত হচ্ছে ডি অরবিটালে ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকবে অযুগ্ম মানে কি অযুগ্ম মানে হচ্ছে বেজোড় অবস্থায় থাকবে সো ডি অরবিটালে ইলেকট্রন যদি অযুগ্ম অবস্থায় থাকে তাহলে সেটা হচ্ছে কি আমাদের প্যারাম্যাগনেটিক যেমন দেখো একটু আগে আমরা দেখে আসলাম নিকেলের ক্ষেত্রে নিকেল 2+ এর ক্ষেত্রে ইলেকট্রন কিন্তু দুইটা অযুগ্ম অবস্থায় ছিল তার মানে এটা কিন্তু প্যারাম্যাগনেটিক সো সেম ভাবে আমাদের এখানে জিঙ্ক কপার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলোর ক্ষেত্রে কোনটা প্যারাম্যাগনেটিক আইডেন্টিফাই করতে হবে যেমন ক্যালসিয়ামে আমাদের দেখো ইলেকট্রন বিন্যাস করলে আর্গনের ইলেকট্রন বিন্যাসের ফলে 4s2 আসে সেখানে আমাদের ডি অরবিটালই নাই সো এটা কিন্তু প্যারাম্যাগনেটিক না ওকে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও আমাদের তোমার কি আসে 12টা ইলেকট্রন সো 3s2 আসে নিয়নের পরে 3s2 সো এখানেও আমাদের প্যারাম্যাগনেটিক হওয়ার সম্ভাবনা নেই এরপরে দেখো কপারের যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো কপারের ইলেকট্রন বিন্যাস করলে দেখো 3d10 আর 4s1 আসে কারণ কি কপার ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম সো কপার ইলেকট্রন বিন্যাসেও আমাদের কিন্তু এখানে প্যারাম্যাগনেটিক কোনো বিজোড় ইলেকট্রন আছে কপার ইলেকট্রন বিন্যাসে প্যারাম্যাগনেটিক কোনো বিজোড় ইলেকট্রন নাই ঠিক আছে প্যারাম্যাগনেটিক কোনো বিজোড় ইলেকট্রন নাই এবার জিঙ্কের তুমি করো জিঙ্কে দেখো 3d10 আসে আর 4s কত আসে 2 আসে সো এটাও বিজোড় ইলেকট্রন নাই তার মানে এখানে কি কেউই অ্যান্সার হবে না না ব্যাপারটা তা না ব্যাপারটা হইতেছে যে আমাদের ক্যালসিয়ামে যেমন হচ্ছে 2+ করা যায় 2+ থাকা অবস্থায় সে কিন্তু সবকিছুই জোড় ইলেকট্রনে থাকে ম্যাগনেসিয়ামেও 2+ করা যায় জিঙ্কেও 2+ করা যায় জিঙ্কে 2+ করলে 3d তে 10ই থাকে কিন্তু আমি যদি কপারে 2+ করি তাহলে দেখো আমাদের ইলেকট্রন বিন্যাসে একটা পরিবর্তন চলে আসে কারণ কি কপার 2+ এর ক্ষেত্রে 3d তে দেখো 9টা ইলেকট্রন আর 4s এ দেখো 0 ইলেকট্রন থাকে 3d তে 9টা ইলেকট্রন 4s এ 0 ইলেকট্রন কারণ কি টোটাল 18টার পরে 2টা ইলেকট্রন ছেড়ে দিছি আর কি আর তাহলে 20 আর বাকি থাকে 9 এই 9টা ইলেকট্রনই না 3d তে তো 3d তে যদি 9টা ইলেকট্রন থাকে তাহলে দেখো একটু ভালো করে খেয়াল করো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তাহলে একটা ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থেকে যাচ্ছে না সো একটা ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকলে কপার হয় আমাদের প্যারাম্যাগনেটিক সো ইলেকট্রন অযুগ্ম বা বিজোড় অবস্থায় যদি থাকে তখন সেটা প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায় এবার বলছে দেখো কোনটি ম্যাঙ্গানিজ Mn এর অস্থিতিশীল জারণমান অস্থিতিশীল জারণমান মানে কি অস্থিতিশীল যৌগের সাথে যেই জারণমানগুলো তৈরি করে এগুলো হচ্ছে অস্থিতিশীল জারণমান যেমন KMnO4 এই যৌগটা একটা অস্থিতিশীল যৌগ
ম্যাঙ্গানিজ তো জেনারেলি ভাবে Mn2+ হয়, কিন্তু এই যৌগের ক্ষেত্রে দেখবা জারণ মান ভিন্ন। যেমন দেখো আমরা যদি MnO4 দেখি, এখানেও কিন্তু জারণ মান পরিবর্তন হয়ে যায়। সো এই জায়গাগুলোতে অস্থিতিশীল জারণ মান দেখায়। যেমন KMnO4 এ যদি আমরা টোটাল জারণ মান হিসাব করি, পটাশিয়াম +1, ম্যাঙ্গানিজের জন্য X ধরলাম, আর এখানে 4 দুগুণা -8 ধরলাম। সো এখান থেকে X ইকুয়ালস টু কিন্তু আমরা +7 পাই। তাহলে +7 একটি অস্থিতিশীল জারণ মান, তাহলে এইটা একটা অ্যান্সার। আবার MnO2 এইটার ক্ষেত্রে Mn কি বলে MnO4 না MnO2, এটা MnO2 মাইনাস এই ধরনের একটা যৌগ থাকে। সো MnO2 মাইনাসের ক্ষেত্রে এটা যদি X প্লাস করি, এখানে দেখো -4 আর ওই সাইডে -1, সো X ইকুয়ালস টু -1 প্লাস 4 মানে +3 পাওয়া যায়। সো এই যৌগটার জন্য এটাও কিন্তু অস্থিতিশীল যৌগ। সো এই যৌগটার জন্য কিন্তু এখানে আমরা +3 একটা ভ্যালু পাই। সো এই যে +3 তারপরে হচ্ছে +7 এগুলো কি এক একটা অস্থিতিশীল জারণ মান, ঠিক আছে? সো আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। এরপর 28 নম্বর এমসিকিউ দেখো, আমাদের কোবাল্ট হচ্ছে মেইন কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণুতে দেখো অ্যামোনিয়াম লিগ্যান্ড 4টা আছে, অ্যামোনিয়াম লিগ্যান্ড 4টা আছে, আর ক্লোরিন লিগ্যান্ড 2টা আছে। সো এই ক্লোরিন লিগ্যান্ড এবং অ্যামোনিয়াম লিগ্যান্ড মুক্তজন ইলেকট্রন আমাদের কপারকে দান করছে, সো এই কোবাল্টকে দান করছে। সো কোবাল্টের সাইডে এরকম সন্নিবেশ সমযোজী বন্ধনে আমরা অ্যামোনিয়া দিয়ে ইলেকট্রন দান করছি, ক্লোরিন দিয়ে ইলেকট্রন দান করছি, ঠিক আছে? সো যতগুলা আমাদের এরকম লিগ্যান্ড যুক্ত হবে, লিগ্যান্ডের সংখ্যাকে আমরা সন্নিবেশ সংখ্যা বলি। তাহলে কি বেসিকটা কি, আমাদের একটি সন্নিবেশ সমযোজী বন্ধন বা জটিল যৌগে যতগুলা লিগ্যান্ড ইলেকট্রন ডোনেট করবে সেটাকে আমরা বলি হচ্ছে সন্নিবেশ সংখ্যা। যেহেতু এখানে আমাদের 4 আর 2 6টা যুক্ত আছে, সো আমাদের সন্নিবেশ সংখ্যা কত? 6। এরপরে বলছে দেখো ক্রোমিয়ামের পানি সংখ্যা আছে 4টা, আর ক্লোরিন সংখ্যা আছে 2টা, আর ব্রোমিন আছে বাইরে। জারণ মান কত? সো ক্রোমিয়ামের জারণ মানকে আমরা X ধরলাম, পানির জারণ মান 0, তারপর ক্লোরিনের জারণ মান -1, কয়টা? 2টা, ঠিক আছে? এবার দেখো প্লাস ব্রোমিনের জারণ মান কত কি বলতো? -1 ইকুয়ালস টু 0। সো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, দেখো -2 -1 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু আমরা +3 পাই। x ইকুয়ালস টু আমরা কি পাই? +3 পাই। সো এই জায়গা থেকে আমরা কিন্তু অনায়াসে এইভাবে জারণ মান বের করতে পারি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই জারণ মান কিভাবে বের করলেন? আপনি তো জাস্ট করে দেখাইলেন। দেখো একদম ডিটেল তো বেসিক দেখানোটা মুশকিল, তারপরেও তোমাদের হচ্ছে একটু আরেকবার বলে দিই। সাপোজ ধরো আমরা ওই যে আগে যেটা করলাম KMnO4, এরকম কোনো যদি যৌগ থাকে, মাথায় যদি পাওয়ার থাকে সেটাকে ডান সাইডে লিখতে হয়, মাথায় যদি পাওয়ার নেই তাহলে ডান সাইডে 0। পটাশিয়ামের জন্য আমাদের জারণ মান +1, ম্যাঙ্গানিজেরটা বের করতে হবে, এটাকে X ধরলাম, অক্সিজেনের জন্য -2 এবং সংখ্যা কয়টা? 4টা। এবার এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু জারণ মান পাওয়া যায়। সেম ভাবে আমরা এখানে করছি, ক্রোমিয়ামের জন্য X ধরছি, পানির যেহেতু জারণ মান 0 এই জন্য আমরা এখানে 0 নিছি। দেখো তারপরে ক্লোরিনের জারণ মান -1 এবং সংখ্যায় কয়টা? 2টা, এবং ব্রোমিনের জারণ মান -1, টোটালটা পাওয়ার হচ্ছে 0 দিয়ে এভাবে এখানে ক্যালকুলেশন করে আমরা +3 পাইলাম, বুঝছো? এরপরে দেখো আমরা পরবর্তীতে যদি দেখি CuNH3 এইটা একটা যৌগ আছে, এই যৌগের পাওয়ার হচ্ছে +2। এবার বলছে অ্যামোনিয়া কোন ধরনের বন্ধন বিদ্যমান, অ্যামোনিয়া কোন ধরনের বন্ধন বিদ্যমান। সো এই জায়গায় যে অ্যামোনিয়া আছে, দেখো কপারের ডি অরবিটাল ফাঁকা, এই ফাঁকা ডি অরবিটালে এক জোড়া করে মুক্ত জোড় ইলেকট্রন দিতে পারে হচ্ছে অ্যামোনিয়া। সো অ্যামোনিয়া এখানে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন যদি ডোনেট করে, তাহলে সেই বন্ধনকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলে। সন্নিবেশ সমযোজী বন্ধন এক প্রকার সমযোজী বন্ধন, কিন্তু যে ইলেকট্রনটা শেয়ার হয় সেই ইলেকট্রন ডোনেট করে যে কোনো একজন, ঠিক আছে? অর্থাৎ ইলেকট্রনের ক্রেডিট যে কোনো একজনের, তো সেই ক্ষেত্রে সেই বন্ধনকে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন বলি। এরপরে দেখো পরবর্তী এমসিকিউ যদি দেখি, FeCN6, ঠিক আছে? টোটালটার পাওয়ার কত? টোটালটার পাওয়ার হচ্ছে 4-। আয়নের কেন্দ্রীয় পরমাণুতে কি ধরনের সংকরণ ঘটে? সো কেন্দ্রীয় পরমাণুতে দেখো আমরা লিগ্যান্ড দিছি কয়টা? 6টা, অর্থাৎ 6 দিক দিয়ে 6টা লিগ্যান্ড আমাদের ডি অরবিটালে হচ্ছে তোমার মুক্তজোড় ইলেকট্রন দিছে। সো এখানে সিগমা বন্ধন সংখ্যা তৈরি হচ্ছে 6টা। সো আমরা জানি তোমার হচ্ছে সংকরায়ন ইকুয়ালস টু নাম্বার অফ সিগমা বন্ধন সংখ্যা এবং মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা। সো এখানে মুক্তজোড় ইলেকট্রন নাই, সিগমা বন্ধন আছে 6টা। তো সিগমা বন্ধন 6, মুক্তজোড় ইলেকট্রন 0, আলটিমেটলি 6। সো 6 যখন আসে তখন এরকম বড় সংখ্যা হলে এবং যদি ডি ব্লকে ডি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করে, তাহলে এরকম আসে sp3 আর এখানে আছে d2 আসে। সো এইটার জন্য আমাদের সংকরায়ন হবে হচ্ছে d2sp3। দেখো আমরা sp3 করতাম 3টা পি অরবিটাল, একটা s অরবিটাল, এরপরে আমরা কি আগে করতাম d2, কিন্তু যখনই আমরা এরকম যৌগ নিব, মানে হচ্ছে জটিল যৌগ নিব, জটিল যৌগের জন্য তখন আমাদের সংকরায়ন হবে হচ্ছে d2sp3, ঠিক আছে? কি হবে? d2sp3।
এবার বলছে নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে। সো দেখো সিম্পলি যদি চিন্তা করো, ম্যাগনেসিয়ামের ডি অরবিটাল নাই, জিঙ্ক 2+ এ ডি অরবিটাল থাকলেও ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকে, সো এটা ডি ব্লক মৌল কিন্তু অবস্থানান্তর না, ঠিক আছে, অবস্থানান্তর না। আর আমরা জানি যে অবস্থানান্তর মৌলগুলাই কেবলমাত্র হচ্ছে তোমার রঙিন হয়, তো জিঙ্ক কিন্তু অবস্থানান্তর না। এবার দেখো স্ক্যান্ডিয়ামেও ডি অরবিটাল আছে, বাট ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা 0, সো এটাও আমাদের অবস্থানান্তর না। তাহলে নিকেল 2+, এইটা হচ্ছে আমাদের অবস্থানান্তর কি, এটা আমাদের দেখতে হবে। সো নিকেলে আমাদের 28টা ইলেকট্রন আছে, 28টা ইলেকট্রনে যদি আমরা একটু চিন্তা করি, নিকেলে 28টা ইলেকট্রনে 3d এবং 4s2, 4s0, ঠিক আছে, 4s0, আর টোটাল 8টা ইলেকট্রন এই জায়গাতে আসে। সো ডি অরবিটালে যদি 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন থাকে, তখন সেটাকে আমরা বলি অবস্থানান্তর মৌল, আর অবস্থানান্তর মৌল রঙিন যৌগ গঠন করে। সো সেই ক্ষেত্রে আমাদের নিকেলটা কি বলতো অবস্থানান্তর মৌল, এবং সে রঙিন যৌগ গঠন করবে। এবার বলছে দেখো কোনটি রঙিন যৌগ, আবারও আগের মতো কোশ্চেন। সো আগের মতো কোশ্চেন হলে আমাদের দেখতে হবে যেখানে Cu2Cl2 আছে। সো কপারের ক্ষেত্রে কপার কি রঙিন যৌগ গঠন করে, উত্তর হচ্ছে না, কপারের ডি অরবিটালে ইলেকট্রন থাকে না। স্ক্যান্ডিয়ামও করে না, ম্যাঙ্গানিজও করে না, তাহলে করে কে, কোবাল্টের ক্ষেত্রে সে হচ্ছে ডি ব্লক মৌল, পাশাপাশি অবস্থানান্তর মৌল, দ্যাটস ওয়াই সে রঙিন যৌগ গঠন করে। এবার বলছে দেখো নিচের কোনটির ক্ষেত্রে ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান। সো এখানে আমাদের পটাশিয়াম, ক্যালসিয়াম, আর্গন, স্ক্যান্ডিয়াম আছে, এগুলোতে ডি অরবিটাল কোনটাতে আছে। পটাশিয়াম দেখো 19টা ইলেকট্রন, ক্যালসিয়াম 20টা ইলেকট্রন, আর্গনে 18টা ইলেকট্রন, এগুলোতে ডি অরবিটাল নাই, কিন্তু স্ক্যান্ডিয়ামে ডি অরবিটাল আছে। আগেও আমরা দেখাইছি যে স্ক্যান্ডিয়ামে আর্গনের 18টা ইলেকট্রন বিন্যাস, তারপরে 4s2 আর 3d1, ঠিক আছে, তাহলে কত হয়, 18, 20, 21। তো স্ক্যান্ডিয়ামের 21-এ গেলে আমরা এখানে ডি অরবিটালের অস্তিত্ব পাই। এবার বলছে দেখো নিচের কোন আয়নের আকার সবচেয়ে ছোট। এবার আমরা ফাজানের নীতির দিকে আস্তে আস্তে যাচ্ছি। সো আয়নের আকার না, আমরা হচ্ছে পরমাণুর আকারের দিকে আস্তে আস্তে যাচ্ছি। সো দেখো এই ধরনের মৌলের ক্ষেত্রে যেমন দেখো ফ্লোরিন মাইনাস, অক্সিজেন 2-, নাইট্রোজেন 3-, সোডিয়াম প্লাস, এই ধরনের মৌলগুলো আছে না, এই ধরনের মৌলের ক্ষেত্রে দেখো তো এইটাই ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা দেখো ফ্লোরিনে আগে ছিল 9টা, আর একটা ইলেকট্রন গ্রহণ করে মাইনাস হয়েছে, সো টোটাল ইলেকট্রন সংখ্যা 10। অক্সিজেন দেখো 2-, সো এখানে ইলেকট্রন সংখ্যা কত, অক্সিজেনে 8টা ইলেকট্রন ছিল, 2টা গ্রহণ করে 10টা। নাইট্রোজেনে দেখো 7টা ইলেকট্রন ছিল, 3টা গ্রহণ করে 10টা। সোডিয়ামে দেখো 11টা ইলেকট্রন ছিল, একটা ছেড়ে দিয়ে 10টা। সো প্রত্যেকটা ইলেকট্রন সংখ্যা কিন্তু 10, অর্থাৎ এদেরকে বলা হয় আইসো ইলেকট্রনিক, মানে ইলেকট্রন সংখ্যা সমান। এবার এইটার আকার ছোট হবে না বড় হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে, ফ্লোরিনের প্রোটন সংখ্যা কত, ফ্লোরিনের হচ্ছে 9, সেখানে আমরা 9 দিলাম, অক্সিজেনের 8, নাইট্রোজেনের 7, সোডিয়ামের কত, 11। সো এইগুলা যদি এখন তুমি গুণ করো, এখানে দেখো 90 আসবে, এখানে দেখো 80 আসবে, এগুলো দেখো 70 আসবে, এখানে দেখো 110 আসবে। এগুলা কি জানো, এটা হচ্ছে ফোর্স। আমরা জানি F equals to C into Q1 Q2 divided by R square. সো চার্জ দ্বয়ের গুণফল ফোর্সের সমানুপাতিক আর দূরত্বের ব্যস্তানুপাতিক, ফোর্স হচ্ছে দূরত্বের ব্যস্তানুপাতিক। সো দেখো দুইটা চার্জ, একটা ইলেকট্রনের চার্জ, একটা প্রোটনের চার্জ, প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জের গুণফল সবচেয়ে বেশি কার, সবচেয়ে বেশি হচ্ছে সোডিয়াম প্লাসের। সো সোডিয়াম প্লাসের ফোর্স যদি সবচেয়ে বেশি হয়, তাহলে ফোর্স যত বেশি হবে ব্যাসার্ধ তত কমবে, আর ব্যাসার্ধ যত কমবে আকার কি বলতো, আকার তত ছোট, ঠিক আছে। সো এই ফর্মুলা দিয়ে চিন্তা করলে এটা বোঝা যায়। সো আমরা আবার যদি চিন্তা করি F equals to C into Q1 Q2 divided by R square. সো ফোর্স যত বাড়াবা ব্যাসার্ধ তত কমবে, ব্যাসার্ধ যত বাড়াবা ফোর্স তত কমবে। যেহেতু আমাদের এখানে ব্যাসার্ধ আমরা কমাচ্ছি, এখানে আমাদের ফোর্স কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। সো ফোর্স বেড়ে গেলে আমরা এখানে 110 যে ফোর্সটা পাচ্ছি, এটার জন্য আকার সবচেয়ে ছোট পাচ্ছি, অর্থাৎ আমাদের এখানে সোডিয়ামের আকার সবচেয়ে ছোট, ঠিক আছে। এরপরে আসো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি, বলছে নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট। এবার দেখো সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, তারপর বেরিলিয়াম 2+, আর ক্যালসিয়াম 2+। এবার আকার ছোটর ক্ষেত্রে আমাদের পর্যায়ও তো দেখতে হবে। যেমন বেরিলিয়ামের এই জায়গাতে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, বেরিলিয়ামে কিন্তু 4টা ইলেকট্রন, সো 1s2, 2s2, 2p2। সো আমাদের তোমার পর্যায় কয়টা, দুইটা পর্যায়। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলাতে পর্যায় কয়টা, এগুলাতে 3টা 4টা করে পর্যায়। সো পর্যায় যদি 3টা 4টা হয়, তাহলে পর্যায় যেখানে 2টা, সেখানে আমাদের অরবিটাল হবে কত বলতো, এটা ধরো মেইন নিউক্লিয়াসের চারপাশে প্রথম অরবিটাল, দ্বিতীয় অরবিটাল, এবার তৃতীয় অরবিটাল। সো অরবিটাল যত বাড়তেছে তত দেখো তো আমাদের মানে শক্তিস্তর যত বাড়ে তত আমাদের আকার বৃদ্ধি পায় না, রেডিয়াস বাড়ে মানে আকার বৃদ্ধি পায়। এবার অরবিটাল যা সবচেয়ে কম, মানে ধরো বেরিলিয়ামের অরবিটাল যেহেতু সবচেয়ে কম 2টা,
তাহলে কি হবে, এর আকার সবচেয়ে ছোট না? সো এই জায়গাতে চিন্তা করলে বাকিগুলোর সাথে তুলনা করলে বেরিলিয়ামের আকার সবচেয়ে ছোট। সো আমাদের এক একটা প্রশ্নে এক এক রকম চিন্তা করতে হবে। আগের প্রশ্নগুলোতে আমরা সব কিন্তু সেম চিন্তা করছি, ঠিক আছে? পরেরটাতে কি আমরা দেখো একটু ভিন্নভাবে আগালাম, কেমন? সো আশা করি আমরা এই জায়গাতে ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমরা কিভাবে কি ক্যালকুলেশন করে ফেলছি। ওকে, এরপরে আমরা বেরিলিয়ামের পরে পরবর্তী এমসিকিউতে যাই। বলছে দেখো আয়ন পরমাণুর আকার সম্পর্কিত ক্রম কোনটি সঠিক? সো আমাদের এখানে অনেকগুলা মৌল দেয়া আছে, যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম দেয়া আছে, ম্যাগনেসিয়াম দেয়া আছে, তারপরে সোডিয়াম দেয়া আছে। সো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সিম্পলি চিন্তা করো, এখানে আসবে 13 ইন্টু 13, ঠিক আছে? এখানে আসবে কি 12 ইন্টু 12, এখানে আসবে কি 11 ইন্টু 11। সো ফোর্স সবচেয়ে বেশি হবে কার? অ্যালুমিনিয়াম। সো অ্যালুমিনিয়ামের ফোর্স যেহেতু সবচেয়ে বেশি, তাহলে অ্যালুমিনিয়ামের আকার সবচেয়ে ছোট হওয়ার কথা। সো অ্যালুমিনিয়ামের আকার সবচেয়ে ছোট, এর চেয়ে বড় ম্যাগনেসিয়াম, তার চেয়ে বড় কে? সোডিয়াম। এভাবে কিন্তু আমরা বড় এবং ছোট নির্ধারণ করতে পারি। সো আমরা যদি একটু ভালো করে দেখি যে অ্যালুমিনিয়ামের আকার সবচেয়ে বড় দেয়া আছে এই জায়গাতে, তারপরে ছোট হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে সোডিয়াম, এটা তো উল্টা দেয়া, তাহলে এটা হয়নি। এবার এই জায়গাতে চিন্তা করো অ্যালুমিনিয়াম 3+ এর আকার সবচেয়ে বড় দেয়া, ঠিক আছে? বাট অ্যালুমিনিয়াম 3+ এর আকার সবচেয়ে ছোট ছিল, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। এইবার দেখো এই জায়গাতে সোডিয়াম প্লাস আয়নের আকার সবচেয়ে বড় দেয়া, তারপরে ম্যাগনেসিয়াম 2+, তারপরে অ্যালুমিনিয়াম 3+। এটা যদি আমরা একটু দেখি, সোডিয়াম প্লাস নিলাম, ম্যাগনেসিয়াম 2+ নিলাম, আর অ্যালুমিনিয়াম 3+ নিলাম। এটাতে দেখো ক্যালকুলেশন করো, এখানে 10টা ইলেকট্রন, 10 ইন্টু তোমার হচ্ছে 11 মানে কত? 110 আসে ফোর্স। এখানে দেখো 10 ইন্টু 12 মানে 120 আসে ফোর্স। এখানে দেখো 10 ইন্টু 13 মানে 130 আসে ফোর্স। সো ফোর্স যেখানে বেশি সেখানে আকার ছোট, ফোর্স যেখানে কম সেখানে আকার একটু বড়, ফোর্স যেখানে আরো বেশি সেখানে কি, ফোর্স যেখানে আরো কম সেখানে আকার আরো একটু বড়। সো আকারের যদি ক্রম দেখো তাহলে সবচেয়ে বড় হচ্ছে সোডিয়াম, তার চেয়ে ছোট ম্যাগনেসিয়াম, তার চেয়ে ছোট অ্যালুমিনিয়াম। সো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো অপশন ঘ নাম্বার হবে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার বলছে দেখো যে দ্বিতীয় পর্যায়ের মৌলের পরমাণুর ক্ষেত্রে নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড়? সো দ্বিতীয় পর্যায়ের মৌল যেখানে যেখানে যারা আছে তাদের ভিতরে দেখো প্রথমটাই দ্বিতীয় পর্যায়ের মৌলের তোমার ইলেকট্রন সংখ্যা কত? 7টা আছে, মানে নাইট্রোজেন। তারপরে দেখো আছে 5টা, মানে হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম দিতাম, বোরনে হচ্ছে 5টা। তারপরে দেখো আছে 4টা, মানে বেরিলিয়াম। তারপরে দেখো আছে হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তিন তোমার হচ্ছে 3টা ইলেকট্রন। সো এরা সবাই কিন্তু দ্বিতীয় পর্যায়ের মৌল। সো দ্বিতীয় পর্যায়ে মানে একই পর্যায়ে যেহেতু আছে, ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে প্রোটন সংখ্যাও বাড়ে, ফোর্স বৃদ্ধি পায়। আর পর্যায় সারণীর একই পর্যায়ে থেকে বাম থেকে ডানে যত যাবে, ফোর্স বৃদ্ধি পাওয়ার কারণে তাদের কিন্তু আকার ছোট হতে থাকে। তাহলে সবচেয়ে বেশি আকার বড় হচ্ছে ঘ নম্বর যেটা আছে 1:2p1, এইটা লিথিয়ামের আকার সবচেয়ে বড়। এর থেকে একটু ছোট হয় এর পরেরটা বেরিলিয়াম, তার থেকে ছোট হয় হচ্ছে বোরন, তার থেকে ছোট হয় হচ্ছে আমাদের নাইট্রোজেন। এভাবে বাম থেকে ডানে আকার আস্তে আস্তে ছোট হতে থাকে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে। এবার বলছে দেখো নিচের কোনটির আকার সবচেয়ে ছোট? সো আমাদের এখানের এইগুলার আকার বের করতে হবে কোনটার আকার সবচেয়ে ছোট। তো দেখো অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন আছে, লিথিয়াম আছে। সো ভালো করে খেয়াল করো, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, লিথিয়ামের ভিতর লিথিয়ামের আকার সবচেয়ে ছোট না বড়? এটা কিন্তু সবচেয়ে বড়। এবার লিথিয়ামের পরে লিথিয়ামের 3টা ইলেকট্রন আছে। সো 3টা ইলেকট্রন, 3টা প্রোটন, ফোর্স সবচেয়ে কম। কার্বনে কি 6টা ইলেকট্রন, 6টা প্রোটন, নাইট্রোজেনে 7টা ইলেকট্রন, 7টা প্রোটন, অক্সিজেনে 8টা ইলেকট্রন, 8টা প্রোটন। সো ফোর্স সবচেয়ে বেশি কোথায়? অক্সিজেনে। সো অক্সিজেনে যেহেতু ফোর্স সবচেয়ে বেশি, তাহলে F = C * Q1 Q2 / R²। ফোর্স সবচেয়ে বেশি হওয়ার কারণে রেডিয়াস সবচেয়ে কম হবে, তার মানে অক্সিজেনের আকার সবচেয়ে ছোট। এরপরে বলছে দেখো দুইটি মৌল A এবং B, এদের পারমাণবিক ব্যাসার্ধ যথাক্রমে R এবং RB হলে, RA এবং RB এটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। তো ধরো এটা হচ্ছে প্রথম মৌল যার পারমাণবিক ব্যাসার্ধ RA, এটা হচ্ছে আরেকটা মৌল যার পারমাণবিক ব্যাসার্ধ RB। সো বলছে এদের সমযোজী ব্যাসার্ধ কত হবে? এখন সমযোজী ব্যাসার্ধ মানে দুইটা মৌল ঠিক বাইরে এভাবে টাচ করে থাকবে। সমযোজী ব্যাসার্ধ তাহলে কেন্দ্র থেকে কেন্দ্র হবে, এখান থেকে এইটা। সো কেন্দ্র থেকে কেন্দ্র যদি পাও তাহলে এটা হচ্ছে RA আর এটা RB, দুইটা যোগফল করলে তুমি সমযোজী ব্যাসার্ধ পাও। সো দেখো দুইটা মৌলের ব্যাসার্ধের যোগফল সমযোজী ব্যাসার্ধের সমান। তো সমযোজী ব্যাসার্ধকে যদি DAB ধরি তাহলে DAB = RA + RB, অর্থাৎ দুইটা মৌলের ব্যাসার্ধের যোগফল সমযোজী ব্যাসার্ধের সমান। ঠিক আছে? সো এই জায়গা থেকে আমরা অপশন পাচ্ছি কি ক নাম্বার। এবার বলছে দেখো A এবং B পরমাণুর ব্যাসার্ধ যথাক্রমে 37 এবং কত 99। সো দুইটা যোগফল করলে আমরা কি পাবো? সমযোজী ব্যাসার্ধ পাবো। সো 1
37 এবং 99 যদি করো 136 আসে, তাহলে সমযোজী ব্যাসার্ধ সমযোজী বন্ধন দূরত্ব কত আসবে? 136 আসবে। এখন এটা দেখো পিকোমিটারে দেয়া আছে, এই জন্য 136 পিকোমিটার, ঠিক আছে। ওকে, এরপরে বলছে পর্যায় সারণীতে একই পর্যায়ের বাম হতে ডান দিকে গেলে কি হয়। সো পর্যায় সারণীর একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যখন যাবা, পর্যায় একই থাকবে, তার মানে আমাদের অরবিটাল বাড়বে না। তাহলে সেম অরবিটালের বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন সংখ্যা বাড়ে, প্রোটন সংখ্যা বাড়ে, এতে কি হয়? ফোর্স বাড়ে, আর ফোর্স যত বাড়ে তত রেডিয়াস কি হয়? কমে। সো পর্যায় সারণীর একই বাম থেকে ডান দিকে গেলে রেডিয়াস কমে, আর ফোর্স যত বাড়বে তত এর বহিস্থ শক্তিস্তর থেকে ইলেকট্রন অপসারণ করা কঠিন হয়ে যাবে। সো ইলেকট্রন অপসারণ করা যদি কঠিন হয়ে যায়, তখন আমাদের আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। সো আকার যত ছোট হয়, ফোর্স তত বৃদ্ধি পায়, তত এখান থেকে ইলেকট্রন অপসারণ করা কঠিন হয়ে যায়। আর ইলেকট্রন অপসারণ করা যত কঠিন হয়ে যাবে, তত কি হবে? আমাদের আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে। এবার বলছে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয় তাকে কিন্তু আয়নীকরণ শক্তি বলে। তো ইলেকট্রন ত্যাগ করে আমি আয়নে পরিণত করব, মানে ইলেকট্রন আমি ওই জায়গা থেকে বের করে নিয়ে আয়নে পরিণত করব, তাহলে সেটা কি? পজিটিভ আয়ন হবে, আর পজিটিভ হলে সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। সো আমাদের 43-এর রাইট অ্যান্সার হচ্ছে ঘ। এবার বলছে তৃতীয় পর্যায়ে প্রথম 4টি মৌল কোন ধর্মটি ক্রমাগত বৃদ্ধি পায়। সো তৃতীয় পর্যায়ে মানে পর্যায় 3-এর প্রথম 4টি মৌলের কোন ধর্মগুলা ক্রমাগত বৃদ্ধি পায়। সো তৃতীয় পর্যায়ে প্রথম 4টি মৌল কারা আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে সালফার মেবি আছে, সিলিকন 14, সালফার না সিলিকন, অ্যালুমিনিয়ামের পর সিলিকন। তো সিলিকন 14, 11, 12, 13, 14, এদের তোমার হচ্ছে বাম থেকে ডানে তুমি যত যাবা তত মৌলের গলনাঙ্ক ক্রমাগত বৃদ্ধি পাবে। সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের আকার ছোট, গলনাঙ্ক বেশি, অ্যালুমিনিয়ামের আরো ছোট, গলনাঙ্ক বেশি, সিলিকনের আরো ছোট, ফলে গলনাঙ্ক আরো বেশি। সো আমাদের এই জায়গাতে তৃতীয় পর্যায়ে প্রথম 4টি মৌলের গলনাঙ্ক ক্রমাগত বৃদ্ধি পায়। এবার বলছে কোনটি আয়নীকরণ শক্তি বেশি, কোনটির আয়নীকরণ শক্তি বেশি, মানে কোনটিকে আয়নিত করতে বেশি শক্তির প্রয়োজন হয়। তো যার আকার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি। তো আমাদের এখানে কে কে আছে দেখো, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস। ফসফরাসে তো 15টা ইলেকট্রন, সো এর আকার তো অলরেডি বড়, এর হচ্ছে 3টা অরবিটাল আছে। বাট কার্বন, নাইট্রোজেন, অক্সিজেনের 2টা অরবিটাল, তার ভিতরে অক্সিজেনের আবার ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সবচেয়ে বেশি, ফলে এটার ফোর্স বেশি। ফোর্স বেশি হলে কি হবে? রেডিয়াস কি হবে? কমে যাবে। সো এই জায়গাতে আমাদের অক্সিজেনের ক্ষেত্রে আমাদের ফোর্স বেশি, রেডিয়াস কম, ফলে অক্সিজেনের আয়নীকরণ শক্তি আমাদের অনেক বেশি। এবার বলছে কোন মৌলের প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। দেখো যার আকার সবচেয়ে ছোট তার প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। সো আমরা যদি দেখি লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর পটাশিয়াম, রুবিডিয়াম, এগুলো উপর থেকে নিচে যত যায় তত এক একটা করে অরবিটাল বাড়তে থাকে, মানে আকার বাড়তে থাকে। তার মানে লিথিয়ামের আকার সবচেয়ে ছোট, তাহলে এর আয়নীকরণ বিভব বা প্রথম আয়নীকরণ বিভব আমাদের সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। সো লিথিয়ামের প্রথম আয়নীকরণ বিভব আমাদের সবচেয়ে বেশি। সো আশা করি এটা আমরা বুঝতে পারছি। এবার বলছে দেখো আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটি। এবার দেখো সোডিয়াম থেকে আমরা যদি প্রথম যে ইলেকট্রন আছে সেটা বের করে সোডিয়াম আয়নে পরিণত করতে চাই, তাহলে আমাদের একটু শক্তির প্রয়োজন হবে। তাহলে শক্তির প্রয়োজন আমরা ধরে নিলাম E1। এখন এখান থেকে যদি আমি আরেকটা ইলেকট্রন বের করে সোডিয়াম 2+ করতে যাই, সো যে ইলেকট্রনটা বের করা সম্ভব না সেটাকে আমি বের করতে চাচ্ছি, তাহলে কি আমার আরো বেশি শক্তি দিতে হবে। সো E1 এর চেয়ে আমাদের E2 তে আরো বেশি শক্তির প্রয়োজন হয়। এবার 3 নাম্বার ইলেকট্রন মানে কি আরো কঠিন একটা ইলেকট্রন বের করতে হবে, তাহলে এই জায়গাতে কিন্তু আরো বেশি শক্তির প্রয়োজন হয়। সো E1, E2, E3 এর ভিতরে E3 এর শক্তি সবচেয়ে বেশি, তার চেয়ে কম E2, তার চেয়ে কম E1। সো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি। এবার বলছে আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোনটি সঠিক। আয়নীকরণ বিভব, দেখো আয়নীকরণ বিভব মানে কি পর্যায় সারণীর বাম থেকে ডানে যত যাব আমরা, তত কি হবে? আমাদের আকার ছোট হবে, ফোর্স বাড়বে, আর আকার যত ছোট হবে তত আমাদের আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে। সো আমরা যদি একটু দেখি বেরিলিয়াম, তারপরে আছে হচ্ছে বোরন। সো বেরিলিয়ামের 4টা ইলেকট্রন, বোরনের 5টা ইলেকট্রন, তাহলে কি আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কার? বোরনের কথা না? বোরনের বেশি হওয়ার কথা। আবার দেখো অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়ামের হচ্ছে 12, অ্যালুমিনিয়ামের 13, তার মানে বেশি হওয়ার কথা কার? অ্যালুমিনিয়ামের, যেহেতু অ্যালুমিনিয়ামের হচ্ছে তোমার ইলেকট্রন প্রোটন বেশি, মানে বিভব বেশি, মানে শক্তি বেশি, ফোর্স বেশি, ফলে আকার ছোট হবে। আকার ছোট হলে আমার বেশি শক্তি দিতে হবে। তারপরে দেখো নাইট্রোজেন, অক্সিজেন, এর ভিতরে নাইট্রোজেন এবং অক্সিজেনের ভিতরে অক্সিজেনের বেশি হওয়ার কথা। আবার ফসফরাস 15, সালফার 16, ফসফরাস এবং সালফারের ভিতরে ফসফরাস যেহেতু 15 আর সালফার যেহেতু 16, তাহলে সালফারের আকার ছোট হওয়ার কথা। তো হিসাব অনুযায়ী এটা হওয়ার কথা হলেও এই 4টা হচ্ছে ব্যতিক্রম যৌগ। আয়নীকরণ শক্তির ব্যতিক্রমী এই 4টা যৌগ। এই 4টা উদাহরণ আমাদের জানতে হবে। কেন ব্যতিক্রম? কারণ দেখো
তুমি যদি এই বেরিলিয়াম আর বোরন দেখো, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 হয়, আর বোরনের 1s2 2s2 2p1 হয়। সো এখানে এই যে 2p2s2 2s2 তে s অরবিটালে দুইটা ইলেকট্রনই থাকতে পারে, সেই দুইটা ইলেকট্রন দ্বারা ফিল আপ হয়ে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে দুইটা ইলেকট্রন দ্বারা ফিল আপ হওয়ার কারণে এ সুস্থিত অবস্থায় আছে। আর সুস্থিত অবস্থায় যদি কেউ থাকে, সেখান থেকে একটা ইলেকট্রন বের করতে বেশি শক্তির প্রয়োজন হয়। সেজন্য তোমার বোরনের বেশি শক্তির প্রয়োজন হওয়া মানে কথা ছিল নিয়ম অনুযায়ী, কিন্তু ব্যতিক্রমের কারণে, সুস্থিত অবস্থার কারণে বেরিলিয়ামের বেশি। এবার সেম ভাবে ম্যাগনেসিয়ামের 1s2 2s2 এখানে শেষ পর্যন্ত তোমার 3s2 এরকম সুস্থিত অবস্থা আসে। তো অ্যালুমিনিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের বেশি শক্তির প্রয়োজন হয়। অক্সিজেন এবং নাইট্রোজেনের ভিতরে নাইট্রোজেনেরও আমাদের হচ্ছে P3 একটা অবস্থায় আসে। সো P3 অবস্থায় থাকার কারণে নাইট্রোজেনের বেশি শক্তির প্রয়োজন হয়। এটা হচ্ছে অর্ধপূর্ণ সুস্থিত অবস্থা। পি অরবিটালের সব দিকে একটা করে ইলেকট্রন দ্বারা সুন্দর গঠন কাঠামো তৈরি হয়েছে, অর্থাৎ সুস্থিত অবস্থা। ফসফরাস এবং সালফারের ভিতরেও এটাতেও। তাহলে আমাদের এখানে কি হলো, কোনটি সঠিক এটা দেখতে হবে। সো আমাদের ফসফরাসের বেশি আর সালফারের কম, দেখো এইটা কিন্তু মিলে যাচ্ছে, এটা সঠিক। বাকি এখানে অক্সিজেন বেশি বলছে, এখানে অ্যালুমিনিয়াম বেশি বলছে, এখানে বোরন বেশি বলছে, এগুলা কিন্তু সব নিয়ম, স্বাভাবিক নিয়ম অনুযায়ী সঠিক, কিন্তু ব্যতিক্রম অনুযায়ী এগুলা কিন্তু সঠিক না। সেগুলো ব্যতিক্রম অনুযায়ী সঠিক না, এইটা হচ্ছে আমাদের সঠিক, ঠিক আছে। সো আমাদের ব্যতিক্রমটা জানতে হবে। ব্যতিক্রমটা কি? একটা হচ্ছে সুস্থিত অরবিটাল, আমরা যখনই P3 অবস্থায় পাবো তখন আমরা এরকম সুস্থিত পাবো, P6 অবস্থায় সুস্থিত পাবো, D5 D10 অবস্থায় সুস্থিত পাবো, আর S2 অবস্থায় সুস্থিত পাবো। সো এরকম সুস্থিত অবস্থায় আসলে আমাদের এই হিসাবটা মিলাইতে হবে। এরপরে আসো, বলছে যে উদ্দীপকে উল্লেখিত মৌলসমূহের সক্রিয়তার ক্রম কোনটি সঠিক। সো এখানে আমাদের দেখো পর্যায় সারণীর বাম থেকে ডানে আমাদের পারমাণবিক সংখ্যা দেয়া আছে, আর উপর থেকে নিচে থেকে উপরে আছে আয়নীকরণ শক্তি দেয়া আছে। সো উপর থেকে নিচে যত গেছে, নিচে থেকে উপরে যত গেছে তত আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাইছে, আর বাম থেকে ডানে যত গেছে তত পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাইছে। সো পারমাণবিক সংখ্যা বৃদ্ধি যত পাইছে, ডি এর তোমার আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, সি এর আরো একটু বেশি, বি এর আরেকটু বেশি, এ এর আরেকটু বেশি। এবার তাহলে সবচেয়ে বেশি হওয়ার কথা কার? ডি এর। তার থেকে একটু সবচেয়ে বেশি হওয়ার কথা কার? এ এর। তার চেয়ে একটু কম হবে বি, তার চেয়ে একটু কম হবে সি, তার চেয়ে একটু কম হবে ডি। এইভাবে আমার সিকোয়েন্সটা আসার কথা। সো আয়নীকরণ বিভবের ক্ষেত্রে এভাবে আসার কথা, তাই তো? কিন্তু এইটা কিন্তু এভাবে আসে না। কেন আসে না? আয়নীকরণ বিভবের ক্ষেত্রে এটা এভাবে মিলে না কেন? এর সবচেয়ে বেশি, বি এর তার চেয়ে কম, সি এর তার চেয়ে কম, ডি এর তার চেয়ে কম, এভাবে আসার কথা, কিন্তু এভাবে আসে না কেন? কারণ হচ্ছে সিম্পলি একটা জিনিস দেখো, এই জায়গাতে এই যে বি নাম্বারের আণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা দিছে না, বি নাম্বারের আণবিক সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ভালো করে খেয়াল করলে দেখবা বি নাম্বারে 10 মানে কি? নিয়ন মানে কি? নিষ্ক্রিয় গ্যাস। সো নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে আমার তোমার বিভব বেশি হবে না কম হবে? অবশ্যই আমাদের বিভব বেশি হবে। তাহলে কে বেশি সক্রিয়? বেশি সক্রিয় যে হচ্ছে যার বিভব যত কম সে তত বেশি সক্রিয়। তার মানে দেখো পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের সক্রিয়তা বৃদ্ধি পায় আর বিভব কমে। আর বিভবের দিকে কার বেশি? এর বিভব বেশি, বি এর তার চেয়ে কম, সি এর তার চেয়ে কম, ডি এর তার চেয়ে কম। কিন্তু এই যে বিটা কিন্তু হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। তো নিষ্ক্রিয় গ্যাস হওয়ার কারণে এর সবচেয়ে বেশি বিভব। সো বি হবে সবার আগে, তারপরে হবে এ, তারপরে হবে সি, তারপরে হবে ডি। এবার এই যে বিভবের যে ক্রমটা দিলাম, ঠিক এর উল্টা ক্রম হচ্ছে আমাদের কি? সক্রিয়তার ক্রম। সো সক্রিয়তার দিক দিয়ে সবচেয়ে বেশি সক্রিয় ডি, তারপরে সি, তারপরে এ, তারপরে হচ্ছে আমাদের বি। ঠিক আছে? এবার বলবা ভাই বি সবচেয়ে কম সক্রিয় কেন? সক্রিয়তার দিকে বি সবচেয়ে কম সক্রিয় কেন? কারণ বি ইকুয়ালস টু 10। 10 মানে কি? নিষ্ক্রিয় গ্যাস, নিয়ন। সো নিয়নের ক্ষেত্রে সে কি সক্রিয় হবে? হবে না। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি। তাহলে এই জায়গাতে আমাদের সবচেয়ে বেশি খেয়াল করার বিষয় হচ্ছে যে এই জায়গাতে পারমাণবিক সংখ্যায় কার কোনটা আছে? বি এর পারমাণবিক সংখ্যা 10, এটাই হয়ে গেছে আমাদের সবচেয়ে বড় ভেজাল। ঠিক আছে? এরপরে আমাদের পরবর্তী এমসিকিউতে আসো। পরবর্তী এমসিকিউতে বলছে দেখো যে আয়নীকরণ বিভবের ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক? সো আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক হবে? সো আমরা একটু আগেই দেখছি যে নাইট্রোজেন, অক্সিজেন, বেরিলিয়াম, বোরন এগুলার ভিতরে যার আকার ছোট তার বিভব বেশি। সো বেরিলিয়াম বোরনের আকার ছোট, সো বিভব বেশি হবে। সো বেরিলিয়ামের বেশি, তার চেয়ে কম হচ্ছে বোরনের। আর নাইট্রোজেন অক্সিজেনের ভিতরে নাইট্রোজেনের বেশি, তার চেয়ে কম হচ্ছে অক্সিজেনের। সো এর চেয়ে একটু কম হচ্ছে নাইট্রোজেনের, তার চেয়ে কম হচ্ছে অক্সিজেনের। সো সঠিক ক্রম কোনটা হবে? প্রথমে আসবে হচ্ছে আমার বেরিলিয়ামের চেয়ে একটু বেশি হচ্ছে আমার, প্রথমে আসবে হচ্ছে আমার বেরিলিয়াম,
বেরিলিয়ামের চেয়ে একটু কম হচ্ছে বোরন, তার চেয়ে কম নাইট্রোজেন, তার চেয়ে কম অক্সিজেন। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে করলাম। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্রোম, ক্রোম আয়নীকরণ বিভবের ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক? সো আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি বেরিলিয়ামের, তার চেয়ে কম বোরন। সো এভাবেই তো আসার কথা। বেরিলিয়াম বোরন আকার ছোট, নাইট্রোজেন অক্সিজেন আকার আরেকটু বড়। সো বেরিলিয়াম বোরন, ও না, আমরা একটু উল্টা করছি। দেখো, আমরা এটার ব্যাখ্যাতে একটু উল্টা দিচ্ছিলাম। কারণ কি, দেখো, আমরা যদি বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন দেখি, সো নাইট্রোজেন, অক্সিজেন, বেরিলিয়াম, বোরন এখানে 4টা, এখানে 5টা, এখানে 7টা, এখানে 8টা। সো আকার সবচেয়ে ছোট কার হবে বলো তো? অক্সিজেনের হবে। কিন্তু এইটা সুস্থিত, এই জন্য নাইট্রোজেনের সবচেয়ে বেশি বিভব, অক্সিজেনের কম। এবার এর চেয়ে ছোট, মানে বেরিলিয়াম এবং বোরনের ভিতরে আকার ছোট হচ্ছে বোরনের, তাহলে বোরনের বেশি হওয়ার কথা। কিন্তু এই জায়গায় সুস্থিত হওয়ার কারণে এর চেয়ে কম আসবে বেরিলিয়াম, তার চেয়ে কম আসবে হচ্ছে বোরন। তার মানে এইটার সঠিক ক্রম হবে কিন্তু এইটা, নাইট্রোজেন, তার চেয়ে কম হচ্ছে অক্সিজেন, তার চেয়ে কম বেরিলিয়াম, তার চেয়ে কম বোরন। তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন ডি আমাদের কি আসবে? এই জায়গাতে কারেক্ট অ্যান্সার আসবে। ঠিক আছে, এরপরে আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। পরবর্তী এমসিকিউ আমাদের কি বলতেছে? পরবর্তী এমসিকিউ বলতেছে কি, যে হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি? সো হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো এটা আমাদের মনে রাখতে হবে, এটার ব্যাখ্যা আছে খুব সুন্দর, বাট পরীক্ষা আগের দিন তো ব্যাখ্যা শেখা লাগবে না। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। ফ্লোরিনের কম হওয়ার কারণ হচ্ছে এর আকার ছোট, আকার ছোট, এবং আকার ছোট হওয়ার কারণে ইলেকট্রন ঘনত্ব বেশি। ঠিক আছে, সো ফ্লোরিনের ক্ষেত্রে আকার ছোট, ইলেকট্রন ঘনত্ব বেশি। সঠিক ক্রম হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মানে অপশন এ। এবার বলছে দেখো, কোনটির ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন? সো ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন কোনটা সেটা আমাদের বের করতে হবে। সো ইলেকট্রন আসক্তির মান, এবার দেখো আমাদের এখানে ফ্লোরিন আছে, অক্সিজেন আছে, ক্যালসিয়াম আছে, সিলিকন আছে। সো যার আকার যত বড় তার ইলেকট্রন আসক্তি তত কম। সো আমরা একটু দেখতে হবে, ফ্লোরিনের আকার ছোট, অক্সিজেনের, ফ্লোরিনের দেখো, ফ্লোরিনের হচ্ছে আমাদের 7 ফ্লোরিন 9, অক্সিজেন 8। সো ফ্লোরিন এবং অক্সিজেনের আকার ছোট। ক্যালসিয়ামের আকার দেখো এখানে সবচেয়ে বড়, সিলিকনের চেয়েও ক্যালসিয়ামের আকার বড়। সো এর ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন। সো এখানে আমাদের 53 নম্বর এমসিকিউতে কারেক্ট অ্যান্সার আসতেছে হচ্ছে ক্যালসিয়াম, যেহেতু আমাদের আকার বড়। এবার বলছে দেখো, 4টি হ্যালোজেনের ইলেকট্রন আসক্তির মান দেওয়া আছে, অ্যানায়ন গঠনের ক্ষেত্রে এর প্রবণতা কোনটা সবচেয়ে বেশি, কোনটা সবচেয়ে কম হবে। সো আমরা জানি ইলেকট্রন আসক্তির ক্রম হচ্ছে ক্লোরিন, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। সো 4টার ভিতরে ক্লোরিনের ক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, সো এইটা আমাদের সিরিয়ালটা মনে রাখতে হবে। এবার বলছে দেখো, কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? আমরা জানি ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, একই এমসিকিউ বারবার। 56 নম্বরও সেম, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এবার বলছে পাউলিং স্কেলে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতার মান কত? তড়িৎ-ঋণাত্মকতার মান মনে রাখবো, অক্সিজেনের ক্ষেত্রে 3.4, ফ্লোরিনের ক্ষেত্রে 4.0, ফ্লোরিনের ক্ষেত্রে 4.0, ঠিক আছে, কার্বনের ক্ষেত্রে 2.5, হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 2.1। এগুলো অনেকগুলো আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, ক্লোরিনের ক্ষেত্রেও 3.5 আসে। সো এখানে অক্সিজেনের ক্ষেত্রে 3.5। সো এটা আমাদের মনে রাখতে হবে যে অক্সিজেনের 3.5। এবার বলছে তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক? সো তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে ক্রমের মান এই যে এখানে একটু মুখস্থ করবা। দেখো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা, ক্লোরিনের সবচেয়ে বেশি, তার চেয়ে কম সালফার, হ্যাঁ, তার চেয়ে কম হচ্ছে সিলিকন। এটা একটু মনে রাখবা, হ্যাঁ, এই এমসিকিউটা মনে রাখবা, এটা হুবহুব আসতে দেখা যায়। সো হুবহুব যেটা আসতে দেখা যায়, এটা একটু মনে রাখতে হবে। এবার বলছে দেখো, এ ও বি দুইটা মৌলের একটা তড়িৎ ঋণাত্মকতা 2.1 আর একটা হচ্ছে 2.5। সো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য ডেল ইএন এর ভ্যালু কত আসে? 2.5 মাইনাস 2.1 মানে কত? 0.4। আর 0.4 আসা মানে সেটা কিন্তু সমযোজী যৌগ। ঠিক আছে, এবার বলছে দেখো, নিচের কোন মৌলটি অম্লীয় অক্সাইড এবং হাইড্রোক্সাইড দুইটাই গঠন করে? তো তোমার দেখে মনে হবে যে আচ্ছা, সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড দুইটাই গঠন করে, তাহলে কারেক্ট অ্যান্সার সোডিয়াম। ভুল। তোমার মনে হবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দুইটাই গঠন করে, তাহলে এইটা হবে, এটাও ভুল। ঠিক আছে, কেন? কারণ এই দুইটা
দেখো সোডিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু অম্লীয় অক্সাইড না, এটা ক্ষারীয় অক্সাইড। আমার প্রশ্নে বলছে অম্লীয় অক্সাইড। ফ্লোরিন যে অক্সাইড তৈরি করে, ফ্লোরিন তো হাইড্রোক্সাইড তৈরি করে না, কিন্তু সালফার, আমাদের সালফার যেটা, এটা অম্লীয় অক্সাইড এবং হাইড্রোক্সাইড দুইটাই তৈরি করে। সো অম্লীয় অক্সাইড এবং হাইড্রোক্সাইড দুইটাই তৈরি করে কিভাবে, যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে হাইড্রোক্সাইড আছে। আবার অম্লীয় অক্সাইড অংশটা সালফার ডাইঅক্সাইড। সো এই জায়গাতে আমাদের সালফার হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো আমি যদি আরেকবার একটু দাগিয়ে দিই, এখানে কি সালফার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার বলছে কোন অক্সাইডটি অম্লধর্মী। একটু আগে আমরা শিখে আসছি, আরো শিখে নাও। সিলিকন ডাইঅক্সাইড যেটা আছে, এটা হচ্ছে অম্লধর্মী অক্সাইড। এবার বলছে দেখো সিলিকন ডাইঅক্সাইড কোন ধরনের অক্সাইড, আবারও পড়ে নাও, অম্লধর্মী অক্সাইড মুখস্থ করবা। এবার বলছে দেখো নিচের কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী। সো এখানে আমাদের অনেকগুলো অক্সাইড আছে, এই অক্সাইডগুলোর ভিতরে দেখতে হবে যে কেন্দ্রীয় পরমাণু জারণ মান কার সবচেয়ে বেশি। সো দেখো Cl2O7, এইটার কেন্দ্রীয় পরমাণু জারণ মান আসছে +7, এটা সবসময় সবচেয়ে বেশি হয়। এজন্য এটা যদি কোথাও তুমি পাও, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী, তখন আমরা কেন্দ্রীয় পরমাণু জারণ মান দেখব। কেন্দ্রীয় পরমাণু জারণ মান যার বেশি, সে বেশি অম্লধর্মী অক্সাইড। সো এখানে আমাদের এইটা আসবে। সো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। এরপরে বলছে দেখো নিচের কোনটি সুপার অক্সাইড। সুপার অক্সাইডের ক্ষেত্রে তোমার অক্সাইডের জারণ সংখ্যা হচ্ছে -½ হয়। যেমন দেখো পটাশিয়াম ডাইঅক্সাইড KO2, এখানে পটাশিয়ামে যদি আমরা +1 ধরি আর অক্সিজেনের জন্য -x ধরি, -x × 2, সো -2x, হ্যাঁ, +½ হয়। -2x equals to -1, সো x equals to আমাদের কি হয়, +½ সো +½ যদি হয় তখন সেটা হচ্ছে সুপার অক্সাইড হয়। সো এখানে আমাদের সুপার অক্সাইড কি, পটাশিয়াম ডাইঅক্সাইড। সো পটাশিয়াম ডাইঅক্সাইড, সোডিয়াম ডাইঅক্সাইড, সোডিয়াম ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে সুপার অক্সাইড। এবার বলছে কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী। একটু আগে আমরা দেখছি, একদিকে আসছি, Cl2O7, এটা সবচেয়ে বেশি অম্লধর্মী অক্সাইড। হ্যাঁ, অনেকগুলো অক্সাইড থাকবে, ওই অক্সাইডগুলোর ভিতরে কার অম্লধর্ম সবচেয়ে বেশি, কে শক্তিশালী অক্সাইড বা অ্যাসিড, সেটা আমাদের বের করতে বলে, তখন আমরা কি কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করি। এবার বলছে কোন অক্সাইডটি উভধর্মী। দেখো এটা আমাদের খুব কমন একটা কোশ্চেন আসে। সো আমাদের মনে রাখতে হবে যে অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপর হচ্ছে লেড অক্সাইড, তারপর হচ্ছে টিন অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড, এগুলো হচ্ছে উভধর্মী অক্সাইড। মানে এগুলো অম্লের মতোও কাজ করে, ক্ষারের মতোও কাজ করে। এগুলো অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে, বেজের সাথেও বিক্রিয়া করে। সো অ্যালুমিনিয়াম অক্সাইড এখানে আমাদের উভধর্মী অক্সাইড। এবার বলছে দেখো উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। এই যে জায়গায় দেখো বেরিলিয়াম অক্সাইড আমাদের উভধর্মী অক্সাইড, সোডিয়াম অক্সাইড, তারপরে ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো কিন্তু ক্ষারীয় অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কি বলতো, এটা হচ্ছে আবার অম্লীয় অক্সাইড, কিন্তু বেরিলিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড। এবার বলছে দেখো সালফার ডাইঅক্সাইডের কেন্দ্রীয় পরমাণুর সংকরণের অবস্থা কি, সালফার ডাইঅক্সাইড। এখন আমরা জানি যে সংকরণ নির্ণয় করার তোমার শর্টকাট টেকনিক হচ্ছে টোটাল নাম্বার অফ সিগমা বন্ধন সংখ্যা এবং মুক্ত জোড় লন পেয়ার ইলেকট্রন সংখ্যা। সো লন পেয়ার ইলেকট্রন এবং সিগমা বন্ধন, এই দুইটা যোগ করলে আমরা কি পাবো বলতো, আমরা কেন্দ্রীয় পরমাণু জারণ মান পাবো। সো সালফারের ক্ষেত্রে দেখো অক্সিজেনের সাথে ডাবল বন্ড, অক্সিজেনের সাথে ডাবল বন্ড এইভাবে আছে। এখন চিন্তা করো এখানে একটা সিগমা একটা পাই, এখানে একটা সিগমা একটা পাই। মজার ব্যাপার হচ্ছে সালফারে 16টা ইলেকট্রন ছিল। 16টা ইলেকট্রনের ক্ষেত্রে দেখো এক জোড় ইলেকট্রন থেকে যায়, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড তৈরি করে। সো 4টা বন্ড তৈরি করলো, এক জোড় ইলেকট্রন থেকে যায়। তার মানে আমাদের এখানে সিগমা বন্ধন সংখ্যা 2টা আর লন পেয়ার একটা। সো আমাদের টোটাল স্টেরিক নাম্বার আসে 3, আর স্টেরিক নাম্বার 3 আসলে sp2 হয় হচ্ছে আমাদের সংকরায়ন। সো আমাদের সালফার ডাইঅক্সাইডের সংকরায়ন কি, sp2। এটা মাস্ট মুখস্থ করবা, এটা অনেকবার আসতে দেখা যায়। এবং তুমি যদি এই যে সংকরায়ন বের করার এই শর্টকাট ট্রিকটা জানো, যে সংকরায়ন ইকুয়ালস টু কেন্দ্রীয় পরমাণু জারণ মান প্লাস মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা, তাহলে কিন্তু তুমি অনায়াসে পেয়ে যাবা। যদি না জানো তাহলে আমার এই চ্যানেলে সংকরায়নের শর্টকাট ট্রিকের ভিডিও আছে, ওগুলো একটু দেখে নিতে পারো। এরপর বলছে দেখো অ্যামোনিয়াম প্লাস আয়ন, হ্যাঁ, NH4 প্লাস আয়ন, এইটার ক্ষেত্রে আমার কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন কি হবে। সো নাইট্রোজেনের দেখো 4 হাতে 4টা হাইড্রোজেন আছে। সো আমাদের এখানে 4 হাতে 4টা হাইড্রোজেন থাকলে সিগমা বন্ধন সংখ্যা কয়টা বলো তো, সিগমা বন্ধন সংখ্যা 4টা, বাট মুক্তজোড় ইলেকট্রন আছে, লন পেয়ার কত, 0। তখন আমরা স্টেরিক নাম্বার পাবো তোমার সিগমা বন্ধন প্লাস লন পেয়ার ইকুয়ালস টু 4। তার মানে এখানে আমাদের কি আসবে বলো তো, sp3 আসবে। ঠিক আছে, সো অ্যামোনিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে আমাদের আসবে কি, sp3। এবারে বলছে দেখো xgF2, xgF2 এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুতে কি ধরনের সংকরণ আছে। এখন এই যে জেনন, জেনন একটা নিষ্ক্রিয় গ্যাস। সো জেননের ক্ষেত্রে দেখো 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। এবার এখান থেকে এই যে ফ্লোরিন গুলা আমাদের বন্ড তৈরি করছে না, একটা ফ্লোরিন
একটা বন্ড তৈরি করে, আরেকটা ফ্লোরিন আরেকটা বন্ড তৈরি করে। তাহলে দেখো তো এখানে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন, দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন, তিন জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। সো এই HCF2 তে আমাদের লন পেয়ার থাকে হচ্ছে 3টা। আর সিগমা বন্ড কয়টা থাকে বলো তো? সিগমা বন্ড থাকে হচ্ছে দেখো ফ্লোরিনের সাথে 2টা। সো স্টেরিক নাম্বার হয় তোমার হচ্ছে সিগমা বন্ড 2, লন পেয়ার 3, টোটাল মিলে 5। 5 হলে sp3d, এটা আসে হচ্ছে আমাদের সংকরায়ন। তাহলে 5 হলে কি একটা, তিনটা, একটা, 5টা অরবিটাল দিয়ে sp3d আসে হচ্ছে আমাদের সংকরায়ন। সো গ নাম্বার আসে হচ্ছে আমাদের রাইট আনসার। এবার বলছে গ্রাফাইটে কোন ধরনের সংকরণ ঘটে? মনে রাখতে হবে গ্রাফাইটে sp2 সংকরণ ঘটে। এটা একটু মুখস্থ রাখবা, গ্রাফাইটে কি sp2 সংকরণ ঘটে। এবার বলছে দেখো অ্যামোনিয়াম প্লাস এবং PH4+ এগুলাতে কি ধরনের সংকরণ ঘটে? একটু আগে দেখে আসছি অ্যামোনিয়াম প্লাসে sp3 সংকরণ ঘটে। অ্যামোনিয়াম প্লাসে sp3 সংকরণ ঘটলে PH4+ ও sp3 সংকরণই ঘটবে। সো আমাদের 72 নম্বরের MCQ এর आंसर হচ্ছে PH4 sp3। ঠিক আছে, যদি আমরা শুধু অ্যামোনিয়া নিতাম তাও কিন্তু আমাদের sp3 আসতো। কেন? নাইট্রোজেনের উপর এক জোড়া মুক্ত জোড়, তিন সাইডে 3টা সিগমা বন্ধন। সো সিগমা বন্ধন 3টা আর মুক্ত জোড় একটা। সো টোটাল মিলে 4, 4 করলে আসে হচ্ছে sp3। ঠিক আছে, এবার আসো আমরা পরবর্তী এমসিকিউতে যাই। 73 নম্বর বলছে যৌগের কেন্দ্রীয় পরমাণুটি D3sp3 সংকরিত হলে আকৃতি কিরূপ হয়? D3sp3, এটা একটু মনে রাখবা, D3sp3 মানে হচ্ছে পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় আকৃতি। D3sp3 মানে হচ্ছে পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় আকৃতি। ঠিক আছে, এবার বলছে কোন সংকরায়ন হলে পাই বন্ধন গঠিত হয় না? সো আমরা জানি যদি আমাদের কোথাও sp3 সংকরায়ন ঘটে, তার মানে কি আমাদের ওই কেন্দ্রীয় পরমাণু, ধরো কার্বনের কেন্দ্রীয় পরমাণুতে 4 হাতে যদি 4টা সিগমা বন্ধন থাকে তাহলে কিন্তু sp3। ঠিক আছে, এইবার যদি আমরা এখানে একটা এমন দেখি কার্বন কার্বন ডাবল বন্ড আছে, বাকি দুই হাতে দুইটা এরকম ফাঁকা, তাহলে দেখো এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এইটা একটা পাই। তার মানে কি বলতো? sp2 সংকরায়ন না? সো sp2 সংকরায়ন মানে এখানে কিন্তু একটা পাই বন্ধন আছে। সো sp2 সংকরায়ন মানেই হচ্ছে সেখানে একটা পাই বন্ধন থাকবে। ঠিক আছে, সো যেহেতু sp2 সংকরায়ন মানে পাই বন্ধন থাকবে, তার মানে আমাদের কোনটি দ্বারা পাই বন্ধন গঠিত হয়, মানে কোন সংকরায়নে পাই বন্ধন গঠিত হয়, সেটা উত্তর আসবে কি sp2। আরেকবার একটু জিনিসটা বুঝিয়ে দিই। ধরো আমাদের কাছে এরকম একটা যৌগ দিল CH2 ডাবল বন্ড CH2। এই যৌগের ক্ষেত্রে সংকরায়ন কিভাবে বের করব? কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে দেখো হাইড্রোজেন এভাবে আছে। সো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা সিগমা, এখানে একটা পাই, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা। সো দেখো আমাদের সিগমা বন্ধন আছে 1 2 3। ঠিক আছে, এবং মুক্ত জোড় 0, তার মানে আমাদের এখানে sp2 বন্ধন আসে। সো sp2 বন্ধন আসলে আমাদের 75 এর গ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার বলছে দেখো sp3 সংকরিত যৌগ নয় কোনটি? sp3 সংকরিত যৌগ নয় মানে sp3 সংকরণ নাই এমন যৌগ কোনটা আছে? যেমন দেখো CH4 এ আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি কার্বনের 4 হাতে 4টা বন্ড, তার মানে সিগমা আছে 4টা, মুক্ত জোড় 0। সো এখানে আমাদের sp3 আসে। পানিতে খেয়াল করলে দেখো পানিতে অক্সিজেনের 2 হাতে 2টা হাইড্রোজেন, এবার 2 জোড়া মুক্ত জোড় আছে, তার মানে স্টেরিক নাম্বার আসে আমাদের মুক্ত জোড় 2টা, সিগমা বন্ধন 2টা, মানে 4টা, মানে কত আসে? sp3। এবার অ্যামোনিয়াতে দেখো NH3, এটাতে নাইট্রোজেনের 3 হাতে 3টা হাইড্রোজেন, মুক্ত জোড় একটা। সো দেখো সিগমা 3টা আর হচ্ছে মুক্ত জোড় একটা, মানে 4, মানে হচ্ছে sp3। ঠিক আছে, এরপরে BF3 এই যে জিনিসটা, এইটাতে দেখো আমার দেখে মনে হবে বোরনের উপর মনে হয় এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, কিন্তু উত্তর হচ্ছে না। কেন নাই? কারণ সিম্পল চিন্তা করো, মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে বহিস্থ কক্ষপথের ইলেকট্রন, বোরনে আমাদের 5টা ইলেকট্রন আছে। সো 1s2 2s2 2p1 এরকম থাকে। সো এই 2s2 2p1 এই জায়গায় বাইরে যেহেতু 3টা ইলেকট্রন থাকে, 3টা ইলেকট্রনে 3টা ফ্লোরিন বসে যায়। আর এই যে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে এটা কিন্তু প্রথম কক্ষপথের ইলেকট্রন। সো এটা দেখে ভাবার দরকার নেই এটা মাথার উপর আছে, এটা মাথার উপরে নাই। তার মানে যদি 3টা ইলেকট্রন থাকে মুক্ত জোড়, মানে 3টা সিগমা বন্ধন যদি গঠন করে, তাহলে x = 3 + 0, আর 3 হলে সেটা কি বলতো? sp2। তার মানে সবগুলো আমাদের sp3 হলো, এইটা শুধুমাত্র sp2। ঠিক আছে, সো আশা করি আমরা বুঝতে পারছি। এবার বলছে দেখো 77 এ বেনজিনে কয়টি পাই বন্ধন বিদ্যমান? বেনজিনে কয়টি পাই বন্ধন? সো আমাদের কাছে একটা বেনজিন আছে। ঠিক আছে, এই বেনজিনে কয়টা পাই বন্ধন আছে? বেনজিনে দেখো এইভাবে কনজুগেট অবস্থায় পাই বন্ধন থাকে। বেনজিনে কিভাবে থাকে? কনজুগেট অবস্থায় পাই বন্ধন থাকে। সো এখানে একটা পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন। সো টোটাল পাই বন্ধন কয়টা? 3টা। সো 3টা পাই বন্ধন আমরা বেনজিনে পাই। এবার বলছে ইথিলিনে কার্বন কার্বন কি ধরনের সংকরণ ঘটে? সো ইথিলিন মানে হচ্ছে CH ট্রিপল বন্ড CH। সো এখানে দেখো তোমার হচ্ছে একটা সিগমা আর 2টা পাই আছে। ঠিক আছে,
সো একটা সিগমা আর দুইটা পাই। যখনই আমাদের ট্রিপল বন্ড থাকে তখন সেখানে একটা সিগমা দুইটা পাই থাকে। সো এই কার্বনে আমাদের কি ধরনের সমকরণ হবে সেটা যদি খুঁজতে চাই, সো এই দিকে একটা সিগমা আর এই হাইড্রোজেনের সাথে একটা সিগমা, দুইটা সিগমা থাকে। সো দুইটা সিগমা যদি থাকে তাহলে কার্বনের সমকরণ x = সিগমা বন্ধন সংখ্যা প্লাস মুক্ত জোড় ইলেকট্রন। মুক্ত জোড় ইলেকট্রন তো শূন্য, সো যদি 2 আসে, 2 আসলে আমাদের সিগমা বন্ধন এখান থেকে আসে হচ্ছে sp। ঠিক আছে, সে ইথিলিন, অ্যাসিটিলিন, ইথিলিন, অ্যালকেন, অ্যালকিন। সো এখানে তো ট্রিপল বন্ধন না, দেখো ইথিলিন, ইথাইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। ইথাইন বললে তখন কিন্তু আমরা হচ্ছে এইটা যেটা করলাম এটা করলাম, বাট ইথিলিন মানে কি অ্যালকিন, কিনে মানে CH2 ডাবল বন্ড CH2 এইটা। সো এইটা হলে কিন্তু আমরা অলরেডি দেখছি এখানে আমাদের sp2 আসবে। সো আমাদের এখানে sp2 আসে হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার বলছে দেখো নিচের কোন যৌগটিতে সঞ্চরণ অক্ষম পাই ইলেকট্রন আছে। সঞ্চরণ অক্ষম পাই ইলেকট্রন মানে হচ্ছে পাই ইলেকট্রন বাট সেটা সঞ্চরণে অক্ষম। সো দেখো আমাদের এখানে C2H4 যে যৌগটা আছে এই যৌগতে যদি যাই, কার্বন, কার্বন হচ্ছে আমাদের যদি এরকম থাকে ডাবল বন্ড থাকে, এখানে H2 থাকে আর এখানে H2 থাকে, তো এখানে দেখো একটা সিগমা একটা পাই থাকে। এই যে পাইটা থাকে এটা কিন্তু সঞ্চরণ অক্ষম পাই ইলেকট্রন। ঠিক আছে, সো বাকিগুলোতে আমাদের আবার পাই বন্ধন নাই, সো এটা হচ্ছে সঞ্চরণ অক্ষম পাই ইলেকট্রন। দেখো C6H6 যেটা বেনজিন, বেনজিনে যেই পাই বন্ধন আছে এটা কিন্তু সঞ্চরণশীল, সঞ্চরণ অক্ষম না কিন্তু, এজন্য এটা আমরা কাউন্ট করতেছি না। এবার বলছে নিচের কোন সন্নিবেশ বন্ধন, নিচের কোনটি সন্নিবেশ বন্ধন গঠন করে না। সো সন্নিবেশ বন্ধন গঠন করে পানি, অ্যামোনিয়া, BCl3, কারণ প্রত্যেকটাতে তোমার বোরনের উপর এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, নাইট্রোজেনের এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, পানির উপরে দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন। সো এই যে মুক্ত জোড় ইলেকট্রন যেগুলো আছে এগুলো ডোনেট করতে পারার কারণে এগুলো লিগ্যান্ড হিসেবে কাজ করে। সো এগুলা কিন্তু সন্নিবেশ বন্ধন গঠন করে, কিন্তু CCl4 লিগ্যান্ড হিসেবে কাজ করে না, তাই সন্নিবেশ বন্ধন গঠন করে না। এবার বলছে কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে ছোট। সো দেখো পানির বন্ধন কোণ যদি আমরা দেখি সেটা হচ্ছে 104.5, মুখস্থ করবা। এরপরে NCl3, NCl3 এর বন্ধন কোণ দেখলে এটা আসবে হচ্ছে NCl3 আমাদের কি বলতো sp2 সংকরায়ন। সো sp2 সংকরায়ন, sp2 সংকরায়ন হলে আমাদের বন্ধন কোণ আসে হচ্ছে sp2 এর জন্য 120 ডিগ্রি। 120 ডিগ্রি থেকে নাইট্রোজেনের 2.5 ডিগ্রি বাদ দিবা, দিলে আসবে হচ্ছে আমাদের 117.5 এটা। তারপরে PH3 এইটারও বন্ধন কোণ আমাদের সামথিং লাইক দ্যাট আসবে, একটু কম আসবে। ঠিক আছে, বাট H2S এর বন্ধন কোণ কত আসবে 93, যেহেতু 93 তাহলে এইটা আসবে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার বলছে নিচের কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে কম। সো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এটা কিভাবে বুঝবো, দেখো আমাদের এখানে লিথিয়াম ক্লোরাইড, তারপরে সোডিয়াম ক্লোরাইড, তারপরে পটাশিয়াম ক্লোরাইড, তারপরে সিজিয়াম ক্লোরাইড আছে, তাই না? এই যে যৌগগুলো দেয়া আছে আমাদের মনে রাখতে হবে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যদি বলে, তারপর হচ্ছে সমযোজী, অসমযোজী, আয়নিক বা সমযোজী এগুলো যদি বলে তখন আমাদের ফাজানের নীতি দিয়ে কাজ করতে হবে। ফাজান বলতেছে যে ক্যাটায়নের আকার যত ছোট হবে, ক্যাটায়ন যত ছোট আর অ্যানায়ন যত বড় সে তত বেশি সমযোজী। সো ক্যাটায়ন যত ছোট আর অ্যানায়ন যত বড়। সো এই জায়গাতে তুমি দেখো কমন আয়নগুলো আগে আইডেন্টিফাই করো। কমন আয়নগুলো আইডেন্টিফাই করলে দেখবা প্রত্যেকটাই ক্লোরিন বিদ্যমান আছে। তো একটু বাদ দাও, তাহলে লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, তারপরে পটাশিয়াম প্লাস, সিজিয়াম প্লাস। সো এইগুলা হচ্ছে আমাদের তোমার হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়নের আকার যত ছোট সে তত বেশি সমযোজী। তো ক্যাটায়নের সবচেয়ে ছোট হচ্ছে লিথিয়াম, তাহলে লিথিয়াম সবচেয়ে বেশি সমযোজী। এখন যদি আমাদের গলনাঙ্ক সবচেয়ে বেশি দেখতে হয়, গলনাঙ্ক সবচেয়ে কম দেখতে হয়, গলনাঙ্ক সবচেয়ে কম হচ্ছে যে সবচেয়ে বেশি সমযোজী। ঠিক আছে, তাহলে যেহেতু লিথিয়াম আমার সবচেয়ে বেশি সমযোজী এর গলনাঙ্ক কিন্তু সবচেয়ে কম। ঠিক আছে, আর যত নিচে যাব ক্যাটায়নের আকার যত ছোট হবে, ঠিক আছে, যত নিচে যাব তত আমার আকার বাড়বে, আর আকার যত বাড়বে তো তত আমার হচ্ছে কি আয়নিকের মতো আচরণ করবে। আয়নিকের মতো আচরণ করলে তখন সে তার গলনাঙ্ক কিন্তু হচ্ছে বেড়ে যাবে। তো গলনাঙ্ক কম এটা আমাদের এখানে ভুল লাগানো হচ্ছে, গলনাঙ্ক কম হচ্ছে লিথিয়াম ক্লোরাইডের। ঠিক আছে, আশা করি এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এরপরে বলছে নিচের কোনটি অধিক সমযোজী। সো আমাদের এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেয়া আছে, তারপরে ক্যালসিয়াম ক্লোরাইড দেয়া আছে, তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেয়া আছে, তারপরে আয়রন ক্লোরাইড দেয়া আছে। সো দেখো কমন আয়ন কে ক্লোরিন। ক্লোরিন যেহেতু কমন আয়ন আমাদের দেখতে হবে, তাহলে কমন আয়ন বাদ দিলে ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, তারপরে আয়রন কি বলতো 2+, আয়রন 3+। সো এই যৌগগুলো দেখতে হবে। এখন ক্যাটায়নের আকার বড় না ছোট,
ক্যাটায়নের আকার হবে হচ্ছে ছোট। সো ক্যাটায়নের আকার যত ছোট হবে সে তত বেশি সমযোজী হবে। সো আমাদের এখানে অধিক সমযোজী চাইছে। এখন দেখো তো ক্যাটায়নের ভিতরে ক্যালসিয়াম এবং আয়রন এরা এমনিতেই বড়, এদের অরবিটাল সংখ্যা বেশি, আর অরবিটাল সংখ্যা সমান কার? ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। বাট ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের ভিতরে অ্যালুমিনিয়ামে দেখো চার্জ বেশি, চার্জ বেশি হওয়ার কারণে অ্যালুমিনিয়ামের চার্জ বেশি হওয়ার কারণে এই জায়গাতে দেখো প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা বেশি, ফলে আকার কিন্তু ছোট, আর আকার যত ছোট সে তত বেশি সমযোজী। তাহলে এর ভিতরে সবচেয়ে বেশি সমযোজী কি হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা আমাদের কারেক্ট আনসার। এবার বলছে পানির অণুর বন্ধন কোণ কত? আমরা জানি 104.5 ডিগ্রি। ঠিক আছে, পানির অণুর বন্ধন কোণ কত? 104.5 ডিগ্রি। মুখস্থ করবা। এবার বলছে নিচের কোনটির বন্ধন কোণ সবচেয়ে বেশি? বন্ধন কোণ সবচেয়ে বেশি, দেখো প্রথম কথা হচ্ছে মিথেন। মিথেনের বন্ধন কোণ কত? মিথেনে আমাদের sp3 সংকরায়ন ঘটে 109 ডিগ্রি 28 মিনিট, দ্যাট ইজ দ্য বন্ধন কোণ। এরপর অ্যামোনিয়া, অ্যামোনিয়াতেও আমাদের sp3 সংকরণ ঘটে, কিন্তু ভ্যাসপার থিওরি অনুযায়ী একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, সো 107 ডিগ্রি। তারপরে পানি, পানির ক্ষেত্রে আমাদের কত আসবে? 104.5 ডিগ্রি। এগুলো মনে রাখতে হবে। এবার কার্বন ডাই অক্সাইডে যদি তুমি দেখো, কার্বন ডাই অক্সাইড আমাদের sp সংকরণ, sp সংকরণ মানে আমাদের বন্ধন কোণ হচ্ছে 180। সো কার্বন ডাই অক্সাইডে যেহেতু 180, এজন্য এটা সবচেয়ে বেশি। ঠিক আছে, এরপরে বলছে যে কিছু যৌগ দেয়া আছে, বলছে সিলিকন ক্লোরাইড, BF3, NH3 যৌগগুলোতে বন্ধন কোণের সঠিক ক্রম কোনটি? সো আমাদের যে কয়টা দেয়া আছে SiCl4, BF3, তারপর হচ্ছে NH3, এগুলাতে বন্ধন ক্রমের সঠিক ক্রমটা জানতে হবে। বন্ধন ক্রমের সঠিক ক্রম জানতে হবে। সো বন্ধন ক্রমের সঠিক ক্রম কিভাবে জানবো? দেখো SiCl4, ঠিক আছে, BF3, NH3। সো ভালো করে খেয়াল করবা, SiCl4 এ Si এর চারপাশে চারটা বন্ধন। তো চারটা বন্ধন যদি থাকে তাহলে এই জায়গাতে আমাদের তোমার হচ্ছে কোন ধরনের সংকরণ আসবে? চারটা বন্ধন থাকলে sp3 সংকরণ আসবে। ঠিক আছে, সো sp3 সংকরণ যদি আসে তাহলে এই যে আমাদের যেটা আছে sp3 এর জন্য এখানে আমাদের তোমার আসবে হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, NH3 তেও তাই, NH3 তে কিন্তু এটা এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে 107 হয়ে যায়। এবার BF3 তে ভালো করে খেয়াল করলে দেখবা এখানে কিন্তু sp2 সংকরণ আসে, sp2 সংকরণ আসলে 120 ডিগ্রি। তার মানে BF3 তে বন্ধন কোণ সবচেয়ে বেশি, তারপরে আসে হচ্ছে আমাদের SiCl4, তারপরে আসে হচ্ছে কি NH3। তো এই ক্রমটা খুঁজতে হবে, BF3 সবচেয়ে বেশি, তারপর SiCl4, তারপর NH3, মানে অপশন তোমার ঘ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অপশন ক নাম্বারও কারেক্ট অ্যান্সার পাইতে পারো। এটার কারণ হচ্ছে BF3 কে তারা হচ্ছে এই যে BF এর ব্রোনের উপর একজোড়া মুক্তজোড় ইলেকট্রনকে মুক্তজোড় হিসাবে ধরছে, কিন্তু এটা তো মুক্তজোড় না। ঠিক আছে, এটা কিন্তু মুক্তজোড় না, এটা প্রথম স্তরের ইলেকট্রন, সো এটা মুক্তজোড় হিসেবে থাকে না। এবার বলছে দেখো NCl3 এর আকৃতি কেমন? NCl3 এর আকৃতি হচ্ছে ত্রিভুজ আকার, এটা মনে রাখবা। তারপর দেখো CH4, NH3, H2S পানি, এগুলোর বন্ধন ক্রম কোনটা হবে? CH4 এর জন্য কি 109 ডিগ্রি 28 মিনিট, সো সবচেয়ে বেশি। তারপরে কি আসবে? NH3 অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ক্ষেত্রে কত আসবে? 107। H2S এর সবচেয়ে কম কত? 93। আর পানির কত? পানির হচ্ছে 104। সো এগুলো যদি মিলাও, CH4 সবচেয়ে বেশি, তারপর NH3, তারপর পানি, তারপরে H2S। সো খ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। PCl5 অণুর গঠন কি রূপ? দেখো এটা হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিড PCl5। এবার বলছে বন্ধন কোণের কোন ক্রমটি সঠিক? সো বন্ধন কোণের ক্রম খুঁজতে হবে। এবার মজার ব্যাপার হচ্ছে দেখো অ্যামোনিয়া নিলাম, তারপরে PH3 নিলাম, SH3 নিলাম, তারপরে SbH3 নিলাম, সবগুলা সংকরণ দেখো সেম, সবগুলা সংকরণ সেম, কিন্তু যার কেন্দ্রীয় পরমাণুর আকার যত বেশি তার বন্ধন কোণ তত কম। সো দেখো নাইট্রোজেনের আকার ছোট, এজন্য বন্ধন কোণ বেশি। ফসফরাসের আকার একটু বড়, বন্ধন কোণ একটু কমে গেছে। আর্সেনিকের আকার একটু বড়, বন্ধন কোণ আরেকটু কমে গেছে। SbH3 এর আকার একটু ছোট, সো বন্ধন কোণ আরো কমছে। সো কেন্দ্রীয় পরমাণু দেখো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, Sb, কেন্দ্রীয় পরমাণুর আকার যত বড় হবে বন্ধন কোণ তত বেশি হবে। সো NH3, PH3, SH3, SbH3। সো এখান থেকে আমরা অপশন পাবো হচ্ছে ক। এবারটা পরবর্তী এমসিকিউ দেখো XeF6, এই যৌগের মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কতগুলা? এই যৌগে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কতগুলা এটা আমাদের দেখতে হবে। সো XeF6 এ আমাদের মোটামুটি চিন্তা করতে হবে, আমাদের জেননের ক্ষেত্রে বহিস্থ কক্ষপথে 8টা মুক্তজোড় ইলেকট্রন থাকে, কারণ কি এটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় মৌল, 8টা মুক্তজোড় ইলেকট্রন থাকবে। এইবারটা F6 হওয়া মানে কি একটা ইলেকট্রনের সাথে একটা ফ্লোরিন,
আরেকটা ইলেকট্রনের সাথে আরেকটা ফ্লোরিন, আরেকটা ইলেকট্রনের সাথে আরেকটা ফ্লোরিন, আরেকটার সাথে আরেকটা ফ্লোরিন, আরেকটার সাথে আরেকটা ফ্লোরিন, আরেকটার সাথে আরেকটা ফ্লোরিন। সো দেখো এখন আমাদের 6টা ফ্লোরিন যুক্ত হয়ে গেছে। তাহলে মুক্তজোড় ইলেকট্রন কয়টা? এক জোড়া। সো এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে আমরা এখানে Xf6 আমরা এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন পাবো। ঠিক আছে, নিচের কোন যৌগের অণুতে মুক্তজোড় ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সর্বাধিক? সো আমাদের দেখো HCl এ মুক্তজোড় ইলেকট্রন সর্বাধিক হবে কেন? কারণ হচ্ছে ক্লোরিনের বহিস্থ কক্ষপথে আমাদের 7টা ইলেকট্রন আছে, এর ভিতরে একটা ইলেকট্রন একটা হাইড্রোজেনের সাথে বন্ড করে। সো দেখো আমাদের এখানে 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। সেখানে আমাদের মুক্তজোড় ইলেকট্রন সর্বাধিক কোথায়? HCl এ, বাকি কোথাও এত নাই। হ্যাঁ, শুধুমাত্র HCl এ এত। এরপরে বলছে যে অ্যামোনিয়া অণুর জ্যামিতিক আকৃতি, অ্যামোনিয়া অণুর জ্যামিতিক আকৃতি গঠন করতে সময় আমাদের আকৃতি বিকৃত চতুস্তলকীয় হওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে ভ্যাসপার থিওরি। ভ্যাসপার থিওরি কি বলে? আমাদের লন পেয়ার ইলেকট্রন, বন্ড পেয়ার ইলেকট্রন, এই দুইটার ভিতরে যে বিকর্ষণ বল সবচেয়ে বেশি হচ্ছে বন্ড পেয়ারের লন পেয়ারের সাথে, সবচেয়ে বেশি হচ্ছে লন পেয়ারের সাথে লন পেয়ার, লন পেয়ারের সাথে লন পেয়ার, তারপরে হচ্ছে লন পেয়ারের সাথে বন্ড পেয়ার, তারপর হচ্ছে বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ার। বন্ড পেয়ার মানে বন্ধন জোড়, লন পেয়ার মানে মুক্ত জোড়। সো বন্ধন জোড়ের সাথে মুক্ত জোড় এটার বিকর্ষণ বল সবচেয়ে বেশি, এই জন্য হচ্ছে আমাদের এই জায়গাতে অ্যামোনিয়া অণুতে আকৃতি বিকৃত হয়। এখন অ্যামোনিয়া অণুর জন্য আমরা যদি দেখি, দেখো অ্যামোনিয়া অণুতে এক জোড়া মুক্ত জোড় আছে আর এখানে এক জোড়া হচ্ছে বন্ধন জোড় আছে। সো মুক্ত জোড় বন্ধন জোড় মাঝখানে যে বিকর্ষণ বল এটার কারণে বিকৃত হয়ে যায়। ঠিক আছে, সো এটা আমাদের মুখস্থ করতে হবে। এবার বলছে দেখো নিচের কোনটির গলনাঙ্ক কম? সো গলনাঙ্ক কম মানে সে বেশি সমযোজী, সমযোজীর তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। সো সোডিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলা দেখো সব কমন আয়ন ক্লোরিন আছে। সো আমরা এখানে সোডিয়াম প্লাস নিব, কমন আয়ন বাদ দিলে, অ্যালুমিনিয়াম 3 প্লাস নিব, তারপর পটাশিয়াম নিব, ক্যালসিয়াম নিব, পটাশিয়াম প্লাস ক্যালসিয়াম 2 প্লাস। এখন দেখবো এগুলা কি ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক। ধনাত্মক আয়নের ক্ষেত্রে ক্যাটায়নের ক্ষেত্রে আকার হবে ছোট। তাহলে এবার পটাশিয়াম এবং ক্যালসিয়াম দেখো এগুলা কি পরবর্তী পর্যায়ের না, এগুলোর আকার তো এমনিই বড়। সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম এগুলা তার আগের পর্যায়ের, মানে এর আকার ছোট, অরবিটাল একটা কম। কিন্তু সোডিয়াম এবং অ্যালুমিনিয়ামের ভিতরে অ্যালুমিনিয়ামের চার্জ সংখ্যা বেশি হওয়ার কারণে ফোর্স বেশি, এর আকার ছোট। সো আকার যত ছোট তার সমযোজী বৈশিষ্ট্য তত বেশি, তার গলনাঙ্ক তত কম। সো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক সবচেয়ে কম। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত এটা মুখস্থ করবা, 9-10 থেকে আছে 801 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে বলছে নিচের কোন যৌগটিতে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান সবচেয়ে বেশি? সো গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান সবচেয়ে বেশি কিভাবে আইডেন্টিফাই করব? সে বেশি তোমার হচ্ছে ইয়া কিনা, আয়নিক কিনা, সেটা আইডেন্টিফাই করলে পেয়ে যাবে। এবার এখানে আমরা কমন আয়ন দেখব। দেখো সবগুলাতে ক্লোরিন কমন আয়ন। সো ক্যালসিয়াম 2 প্লাস, আয়রন 2 প্লাস, তারপরে কপার 2 প্লাস, এরপর আসছে হচ্ছে জিঙ্ক 2 প্লাস। এবার তোমার সমযোজী বেশি হওয়ার ক্ষেত্রে বৈশিষ্ট্য কি? তোমার ক্যাটায়নের ক্ষেত্রে আকার যত ছোট হবে। সো ক্যালসিয়ামের আকার ছোট, আয়রনের আকার একটু মানে একটু হচ্ছে তোমার ক্যালসিয়ামের আকার ছোট, ওকে, আয়রনের আকার সেম পর্যায়ে আর একটু ছোট, তারপরে কপার 2 প্লাস আরো ছোট, জিঙ্ক 2 প্লাস আরো ছোট। সো সবচেয়ে বড় হচ্ছে আমাদের ক্যালসিয়ামের আকার। সো যে ছোট সে বেশি সমযোজী, আর যে বড় সে আয়নিক। সো ক্যালসিয়াম 2 প্লাস হচ্ছে আয়নিক। সো আয়নিক হলে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। সো এখানে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড হবে হচ্ছে আসল অ্যান্সার। এরপরে বলছে নিচের কোন আয়নটি অ্যানায়নের অধিক পোলারিত করতে পারে? সো অ্যালুমিনিয়াম 3 প্লাস আয়ন যেটা, এটা হচ্ছে অ্যানায়নকে অধিক পোলারিত করতে পারে, কারণ দেখো এর ভিতরে ক্যাটায়নের আকার ছোট সবচেয়ে কে অ্যালুমিনিয়াম 3 প্লাস আয়নের। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এবার বলছে নিচের কোন আয়নটি আয়নিক যৌগেতে সবচেয়ে বেশি পোলারায়ন ঘটে? সো আয়নিক যৌগে পোলারায়ন সবচেয়ে বেশি কোথায় ঘটবে? লিথিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ক্লোরাইনগুলো বাদ দাও, দিলে দেখবা লিথিয়াম ক্লোরাইড এবং বেরিলিয়াম ক্লোরাইডের ভিতর বেরিলিয়ামের আকার ছোট, এই জন্য বেরিলিয়াম ক্লোরাইডে সবচেয়ে বেশি পোলারায়ন ঘটে। এবার হচ্ছে নিচের কোন আয়নে পোলারায়ন কম ঘটে? সো নেগেটিভ আয়নের ক্ষেত্রে যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপরে আয়োডিন। নেগেটিভ আয়নের ক্ষেত্রে ক্যাটায়ন অ্যানায়নের আকার যত বড় হবে, অ্যানায়নের আকার যত বড় হবে, সো আয়োডিন আকার যত বড়, সো এ তত বেশি সমযোজী। এ আরেকটু কম সমযোজী, আরেকটু কম সমযোজী, এ সবচেয়ে কম সমযোজী। যে সবচেয়ে কম সমযোজী সে তার পোলারায়ন সবচেয়ে কম। সো ফ্লোরিন মাইনাস আয়নের পোলারায়ন সবচেয়ে কম। ঠিক আছে, এরপর বলছেন দেখো নিচের কোন সালফেট লবণ পানিতে অদ্রবণীয়? এটা একটু মুখস্থ করবা, এইটাই আসে, এই চারটা অপশনই থাকে। বেরিয়াম সালফেট পানিতে অদ্রবণীয়, এই চারটা অপশনই থাকে। হ্যাঁ,
এবার বলছে আয়নিক বন্ধনে ক্যাটায়নের প্রদান ক্ষমতা নিচের কোন ক্রম কোনটি। সো আমাদের কাছে দেখো হাইড্রোজেন আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে। সো আমাদের দেখতে হবে প্লাস আয়ন বা ক্যাটায়নের ক্ষেত্রে আকার ছোট কার। সো হাইড্রোজেনের আকার ছোট, তার চেয়ে একটু বড় হচ্ছে সোডিয়াম, তার চেয়ে বড় হচ্ছে পটাশিয়াম। সো আমাদের হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, এটা হচ্ছে কারেক্ট আনসার। এবার বলছে দেখো নিচের কোন অণুতে পোলার আয়ন বেশি ঘটে। তো পোলার আয়ন বেশি সেটাই ঘটবে, দেখো এখানে আমাদের কমন আয়ন আগে বাদ দিতে হবে। আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন আছে, সিলভার সব জায়গায় কমন আয়ন। সো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপরে শেষে হচ্ছে আয়োডিন। সো এগুলা যদি ভালো করে দেখো উপর থেকে নিচে গেলে আমাদের আকার বৃদ্ধি পায় না, আর আকার যত বাড়ে সে তত বেশি সমযোজী হয়। সো এখানে বলছে পোলার আয়ন বেশি কোথায় ঘটবে, তাহলে আয়োডিনে সবচেয়ে বেশি পোলার আয়ন ঘটবে, ঠিক আছে। সো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে সিলভার আয়োডাইড, ঠিক আছে। এবার বলছে নিচের কোন যৌগগুলাতে মানে নিচের যৌগগুলার কোনটিতে সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি। সো আমাদের সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি খুঁজতে হবে, তাহলে কমন আয়ন আবার বাদ দিতে হবে। কমন আয়ন বাদ দিলে দেখো সোডিয়াম ক্লোরাইড নিলাম, তারপর হচ্ছে সিজিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড। সো এই ক্লোরাইডগুলো আর ফ্লুরিন এগুলো কমন আয়ন, এগুলো যদি বাদ দিই তাহলে আমরা দেখো সোডিয়াম, সিজিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম পাই। সো সোডিয়াম এবং সিজিয়াম এগুলোর ভিতরে ইয়ার ক্ষেত্রে আমরা কি দেখবো বলতো, আমরা হচ্ছে তোমার ক্যাটায়নের ক্ষেত্রে আকার কত ছোট সেটা দেখব। সো সোডিয়াম তারপর অ্যালুমিনিয়াম এই দুইটা সবচেয়ে ছোট, ক্যালসিয়াম এবং সিজিয়াম অনেক বড়। সো সোডিয়াম এবং অ্যালুমিনিয়ামের ভিতরে অ্যালুমিনিয়াম আরো ছোট, সেজন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে হচ্ছে সবচেয়ে বেশি সমযোজী, এটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এরপরে দেখো বলছে নিচের কোন যৌগের বৈশিষ্ট্য অধিক, সমযোজী বৈশিষ্ট্য অধিক। সো এখানে আমরা দেখো সব নেগেটিভ আয়ন দেখবো, দেখলে সিলভার আয়োডাইড পাওয়া যায়, এটা হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য অধিক। এবার হচ্ছে নিচের কোনটি অধিক সমযোজী, লিথিয়াম ক্লোরাইড, সব ক্লোরিন আয়নগুলো বাদ দাও, আকার ছোট হবে লিথিয়ামের, এই জন্য লিথিয়াম। এবার দেখো নিচের কোনটি পোলার অণু, পানি হচ্ছে আমাদের পোলার অণু। নিচের কোনটি অপোলার অণু, CCl4 আমাদের অপোলার অণু। CCl4 কেন অপোলার অণু, কার্বনের 4 হাতে 4টা ক্লোরিন আছে, দেখো যতটুকু পোলারিটি ক্রিয়েট হয় সব দিকে সমানভাবে ব্যালেন্স হওয়ার কারণে পোলারিটি শেষ হয়ে যায়। এবার হচ্ছে হাইড্রোজেন বন্ধন থাকে কোনটিতে। সো দেখো NH3 তে হাইড্রোজেন বন্ধন থাকে, অবশ্যই থাকে। CCl4 এ থাকে না, H2S এ থাকে না, তারপরে এই সাইতে থাকে না। হাইড্রোজেন বন্ধন থাকার শর্ত হচ্ছে FON থাকতে হবে, ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, এবং সাথে থাকতে হবে হাইড্রোজেন। সো এই জায়গাতে দেখো HN আছে হচ্ছে অ্যামোনিয়াতে, এই জন্য এটাতে হাইড্রোজেন বন্ধন আছে। সো NH3 অ্যামোনিয়া। এবার বলছে নিচের কোন যৌগে হাইড্রোজেন বন্ধন থাকে। সো হাইড্রোজেন বন্ধন কোথায় আছে, দেখো আমি বলছিলাম যে FON, ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন থাকতে হবে আর হাইড্রোজেন থাকতে হবে। সো দেখো এইটাতে হাইড্রোজেনও আছে, আবার ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেনও আছে। সো CH3CH, ইথানোয়িক অ্যাসিড, এটা কিন্তু আমাদের হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট করে। এবার বলছে ইথানোয়িক অ্যাসিডের ডাইমারে হাইড্রোজেন বন্ধন কয়টা বিদ্যমান। সো ইথানোয়িক অ্যাসিডের ডাইমার যেটা একটু আগে দেখলাম, এটা CH3CH, এটা ডাইমার কিভাবে গঠন করে একটু দেখার চেষ্টা করি। CH3 প্রথমে কার্বন নিলাম, এবার ডাবল বন্ডে অক্সিজেন আছে, নিচে হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এভাবে। এবার এখানে আমাদের আবারও CH3 আছে, ডাবল কার্বন নিলাম, এবার নিচে আমাদের ডাবল বন্ড অক্সিজেন আছে, উপরে হচ্ছে অক্সিজেন, এই হাইড্রোজেন। এবার দেখো এই জায়গাতে ডেল মাইনাস ডেল প্লাস, এই জায়গাতে হচ্ছে আমাদের ডেল মাইনাস, এখানে ডেল মাইনাস ডেল মাইনাস ডেল প্লাস। সো এই প্লাস মাইনাসের মাঝখানে হাইড্রোজেন বন্ধন, এই প্লাস মাইনাসের মাঝখানে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন কয়টা হাইড্রোজেন বন্ধন, দেখো দুইটা হাইড্রোজেন বন্ধন। সো আমাদের এখানে দুই ধরনের কোশ্চেন আসে, একটা হচ্ছে ইথানিক অ্যাসিডের ডাইমার ব্যাখ্যা করো। ইথানিক অ্যাসিড ডাইমার ব্যাখ্যা করতে বললে এইভাবে ডাইমারের স্ট্রাকচার রেখে ব্যাখ্যা করতে হবে, এবং হাইড্রোজেন বন্ধনের ব্যাখ্যা দিয়ে তারপর ব্যাখ্যা করতে হবে। আর কয়টি যদি আসে MCQ তে তাহলে আমরা কি দুইটি দিব, কেমন। এবার বলছে হাইড্রোজেন বন্ধন ঘটে না কোনটিতে। সো দেখো CH4 এ হাইড্রোজেন বন্ধন ঘটে না, কেন, কারণ এখানে FON, ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেনে কোনোটাই নেই, ঠিক আছে। হাইড্রোজেনের সাথে FON থাকতে হবে, বাকিগুলোতে দেখো হাইড্রোজেনের সাথে FON আছে। এবার বলছে দেখো নিচের কোন যৌগ অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন আছে। এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত কি দেখো, বেনজিন বা ফেনল, ফেনলের উপরে COOH থাকলে এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এই স্যালিসাইলিক অ্যাসিড অটোমেটিক হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট করে। সো 112 এর ক নম্বর। এবার বলছে ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বলের অণুসমূহ কি রূপ হয়। সো ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বলের অণুসমূহ অবশ্যই হয় হচ্ছে অপোলার সমযোজী। অপোলার সমযোজী হলে এর ভর যত বেশি হবে তত তার ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল বেশি হবে, পোলার হইলে অন্য কিছু হয়ে যাবে। তাহলে অপোলার সমযোজী যৌগগুলাই ভ্যান ডের ওয়ালস দেয়। এবার বলছে পোলারায়ন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যৌগ কোনটি।
পোলারায়ন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যৌগ, মানে পোলারায়ন হবে। সো পোলারায়ন হবে হচ্ছে সবসময় আয়নিক যৌগে, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যই হচ্ছে পোলারায়ন। তাহলে আয়নিক যৌগ থেকে সমযোজী বৈশিষ্ট্যে রূপান্তর হচ্ছে পোলারায়নের মাধ্যমে। তাহলে 114 নম্বরে ঘ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার বলছে নিচের কোনটি সঠিক হবে। দেখো কোনটি সঠিক হবে, আমাদের এই জায়গাতে লাস্ট নাম্বারটা সঠিক হবে, এই জন্য আমি শুধু এটাই দেখাচ্ছি, বাকিগুলা দেখাইলে তোমার ক্লাস লেন্দি হয়ে যাচ্ছে। বলছে অর্থোনাইট্রোফেনলের আন্তঃনমিক হাইড্রোজেন বন্ধন আছে। সো অর্থোনাইট্রোফেনল যদি দেখো, এই বেনজিনের উপর ওএইচ আছে, এটা হচ্ছে ফেনল। এরপরে অর্থোনাইট্রোফেনল মানে এখানে নাইট্রো মূলক আছে, এর ভিতরে যেই হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট হয় এটাকে অন্তঃনমিক বলে। অন্ত মানে হচ্ছে নিজের ভিতর, সো এটাকে অন্তঃনমিক হাইড্রোজেন বন্ধন বলে। সো অর্থোনাইট্রোফেনলে অন্তঃনমিক হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট হয়, এটা ঠিক আছে। এবার বলছে হাইড্রাসিডের তীব্রতা কিসের উপর নির্ভর করে। হাইড্রাসিড মানে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, এটা কি অ্যানায়ন না? ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এগুলো হচ্ছে অ্যানায়ন। সো অ্যানায়নের আকারের উপর নির্ভর করে, অ্যানায়নের আকার যত বড় হয় সে তত বেশি শক্তিশালী অ্যাসিড হয়, ঠিক আছে। সো তোমার হচ্ছে হাইড্রাসিডের ক্ষেত্রে আমরা কি বলি, আমরা হচ্ছে অ্যানায়নের আকারের উপর ডিপেন্ড করে। এরপরে বলছে দেখো নিচের কোনটি সাধারণ অবস্থায় তরল। ব্রোমিন হচ্ছে আমাদের এমন যৌগ যেটি সাধারণ অবস্থায় তরল হিসেবে পাওয়া যায়। এবার বলছে পানিগ্রাহী পদার্থ কোনটি, মাথায় রাখবা পানিগ্রাহী পদার্থ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। কারণ কি, ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে তুমি যদি পানি দাও তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস HCl তৈরি করে। কারণ ক্যালসিয়াম অক্সাইড তো কঠিন, এজন্য পানি তরলকে সে গ্রহণ করে এখানে কিন্তু পানি শোষণ করে ফেলে, এজন্য ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে পানিগ্রাহী পদার্থ, বুঝছো? ক্যালসিয়াম ক্লোরাইড পানিগ্রাহী পদার্থ মনে রাখবা। আর ব্রোমিন তরল, দুইটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি দুইটার জন্যই তোমাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, মুখস্থ রাখবা। এবার বলতে দেখো নিচের অ্যাসিডগুলোর মধ্যে কোনটি পাইরো অ্যাসিড। পাইরো অ্যাসিড মানে যেটাতে অক্সিজেন সংখ্যা প্রয়োজনের চেয়ে বেশি সেটাকে পাইরো বলে। যেমন দেখো H2S2O7, এখানে প্রয়োজনের চেয়ে অনেক বেশি পরিমাণে অক্সিজেন আছে, দেখুন 7টা অক্সিজেন, এই জন্য এটা পাইরো। আর কোনটি হাইপো অ্যাসিড, হাইপো অ্যাসিডে প্রয়োজনের চেয়ে কম পরিমাণ যদি অক্সিজেন থাকে তাহলে সেটা হাইপো অ্যাসিড থাকে। যেমন দেখো H3PO4, এখানে স্বাভাবিক যে কয়টা অক্সিজেন থাকার কথা সে কয়টাই আছে। এখন যদি আমাদের H3PO3 থাকে তাহলে একটা কমে গেল। এবার যদি আমি আরো একটা কমাই দিই H3PO2 করি তাহলে সবচেয়ে কম, আর সবচেয়ে কম হলে সেটাকে বলে হাইপো। তাহলে সবচেয়ে বেশি হলে পাইরো আর সবচেয়ে কম হলে হাইপো, এভাবে চিনতে হয়। এবার বলছে দেখো হাইড্রোনিয়াম আয়ন কোন কোন বন্ধন বিদ্যমান। হাইড্রোনিয়াম আয়ন মানে হচ্ছে H3O+, এইটাতে কোন কোন আয়ন বিদ্যমান। দেখো পানিতে আমরা এখানে সমযোজী বন্ধন ক্রিয়েট করি, বাট হাইড্রোজেন প্লাস আয়ন এই অক্সিজেন থেকে একজোড়া মুক্তযোজী ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে। সো এটা সন্নিবেশ সমযোজী, তাহলে এখানে আমাদের সমযোজী এবং সন্নিবেশ সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন এবং সন্নিবেশ বন্ধন এই দুইটা বন্ধন বিদ্যমান। এবার বলছে দেখো নিচের কোন যৌগের আকৃতি সরলরৈখিক। অবশ্যই কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইডের সংকরণ হচ্ছে sp হলে সে সরলরৈখিক। কোনটি রাসায়নিক বৈশিষ্ট্য, রাসায়নিক বৈশিষ্ট্য কি অম্লত্ব, সম্ভবত রাসায়নিক বৈশিষ্ট্য, ঠিক আছে। সো অম্লত্ব রাসায়নিক বৈশিষ্ট্য মুখস্থ করবা। নিচের কোন বন্ধনের উপস্থিতির কারণে পানি কক্ষ তাপমাত্রায় তরল। হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির কারণে পানি কক্ষ তাপমাত্রায় তরল। ওকে, এরপরে নিচের যে এমসিকিউ গুলো আছে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা এমসিকিউ, এগুলো হুবহু এইগুলাই আরেকবার রিপিট করে দেয়া আছে, সেগুলো আমি আর তোমাদের করিয়ে দিচ্ছি না। একটা খালি গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে যেগুলো আমাদের অ্যাডমিশন টেস্টও আসে, এই কয়টা তুমি ধরে ধরে করে ফেলবা, কেমন? দুইটা জিনিস আমি তোমাদের করে দিই। একটা হচ্ছে সিগমা এবং পাই বন্ধন গণনার ব্যাপারটা। ধরো এখানে CH3 CH2 CHO আছে, এই জায়গাতে কয়টা সিগমা কয়টা পাই বন্ধন আছে এটা গণনা করতে বলে। সো গণনা করতে বললে এইভাবে আমাদের স্ট্রাকচার আঁকতে হয়, ঠিক আছে। স্ট্রাকচার আঁকতে হয়, দেখো স্ট্রাকচার যদি আঁকি তাহলে এই জায়গাতে খেয়াল করলে দেখবা একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা, চারটা সিগমা, পাঁচটা সিগমা, ছয়টা সিগমা, সাতটা সিগমা, আটটা সিগমা, নয়টা সিগমা থাকে। সো নয়টা আমাদের সিগমা বন্ধন, আর এখানে দেখো পাই বন্ধন থাকে। তো মাথায় রাখবা কোথাও যদি ডাবল বন্ধন থাকে তাহলে একটা সিগমা একটা পাই, কোথাও যদি ট্রিপল বন্ধন থাকে তাহলে একটা সিগমা দুইটা হয় হচ্ছে আমাদের পাই। সো আর যদি কোথাও সিঙ্গেল বন্ধন থাকে তাহলে এখানে শুধু সিগমা আছে। সো এই বেসিক গুলো জানলে আমরা সিগমা এবং পাই কাউন্ট করতে পারবো। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের থোরিয়াম TH, এটা কিন্তু ডি ব্লক মৌল। এটা যদিও আমাদের হচ্ছে ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সিরিজের ভিতরে এখানে অবস্থান করে, বাট থোরিয়াম হচ্ছে আমাদের ডি ব্লক মৌল। এই থোরিয়ামকে বাদ দিয়ে আমাদের 27টা আসে হচ্ছে তোমার ল্যান্থানাইট অ্যাক্টিনাইট। তোমাদের 14 28টা হওয়ার কথা ছিল, বাট এখান থেকে থোরিয়াম বাদ। সো এই দুইটা বেসিক আমাদের এক্সট্রা আছে, বাকি সব একই জিনিসপত্র আছে। সো বাকিগুলো তুমি সুন্দর মতো মুখস্থ করে ফেলবা, বাকি এমসিকিউ গুলা যে কয়টা আছে। আর তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য দরকার নেই, তোমরা এই 124টা এমসিকিউ পড়লেই একদম হুবহু কমন পেয়ে যাবে আশা করতেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস।